আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এক মিনিট। ওকে, লাস্ট আমরা মোটামুটি গেট গুলা দেখছিলাম, ইউনিভার্সাল গেট গুলা দেখছিলাম, হাফ অ্যাডার ফুল অ্যাডার দেখছিলাম। তো আর টুকটাক কিছু জিনিস আসলে আমাদের একটু দেখা লাগবে, সেগুলো আমরা ট্রাই করবো আজকে দেখার। আর নেক্সট ক্লাসে মোটামুটি টুকটাক যেসব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছিল সেই কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনার চেষ্টা করবো। দেখেন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিকোডার এনকোডার, মানে শুরু আমরা করব ডিকোডার এনকোডার দিয়ে। শর্টকাট যতটুকু আসলে আমাদের লাগবে আমি ততটুকুই দেখাচ্ছি পরীক্ষার জন্য। খুব বেশি ডিপ আসলে না দেখলেও চলবে এখানে। তো ডিকোডারের সিস্টেম হচ্ছে, আমাদের একটা ডিকোডারের টোটাল এন সংখ্যক ইনপুট থাকবে। ধরেন এখানে আমাদের এন সংখ্যক ইনপুট আছে, সেটা হইতে পারে আহ দুইটা, তারপরে হচ্ছে চারটা, বা এরকম ইত্যাদি এরকম। এন সংখ্যক যদি ইনপুট থাকে, তাহলে আমাদের যে আউটপুট লাইন আছে, আউটপুট লাইন থাকবে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার এন সংখ্যক। জাস্ট এতটুকু আমাদের মনে রাখতে হবে যে আমাদের ডিকোডারের জন্য এন সংখ্যক ইনপুটের, আচ্ছা আমরা প্রথমে করি ডিকোডার, এন সংখ্যক ইনপুটের জন্য আমাদের কোরেসপন্ডিং আউটপুট থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার এন সংখ্যক। কিরকম হইতে পারে? যেমন আমাদের একটা ডিকোডার হইতে পারে হচ্ছে 2/4 ডিকোডার। 2/4 কেন? কারণ ওই যে 2 টু দি পাওয়ার এন, তাহলে 2 টু দি পাওয়ার 2 করলে তো 4 হয়, তাহলে 3 যদি ইনপুট হয় তাহলে আউটপুট কত হবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8। এর বেশিও আমাদের দরকার পড়তে পারে, যেমন 4 হলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 4/16। বাট এই 2/4 অথবা 3/8 এর বেশি না দেখলেও সমস্যা নাই, এতটুকু দেখলে এনাফ। আমরা মোটামুটি 2/4 দেখবো আর 3/8 দেখবো, এতটুকু। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে 2/4 ডিকোডার। 2/4 মানে ইনপুটে আমার থাকবে দুইটা, আর আউটপুটে তাহলে অবশ্যই কি চারটা। এখানে খুব বেশি আমাদের কিছু মুখস্থ বা এসে করা লাগবে না। সিম্পল কয়েকটা জিনিস মনে রাখেন, তাইলে দেখবেন ইজিলি আমরা হচ্ছে এটা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে আমাদের ডেসিমেল আর বাইনারি, এই দুইটা নাম্বারের কনসেপ্ট জানা থাকলে ডিকোডার আর এনকোডার খুব সহজ। তো আমাদের ধরে নিলাম যে ইনপুট হচ্ছে এ আর বি, আর আউটপুট ধরলাম এটা হচ্ছে D0, D1, D2, D3। আমরা সবসময় মনে রাখবো যে ইনপুট, মানে ইনপুট তো বাইনারি দিব অবশ্যই, সেই বাইনারির কোরেসপন্ডিং ডেসিমেল যত, আউটপুটে সেই নাম্বারটা হাই হবে, বাকিগুলা সব জিরো। তাহলে আমরা কি বলতেছি এখানে, ট্রিক্সটা মনে রাখবো কি, ইনপুট বাইনারি ওকে, এই কথাটার মানে কি এখন আমরা দেখবো। তাহলে আমাদের এখানে ইনপুট দেখছি আমরা কত, এ আর বি, আর আউটপুট পেলাম কত, D0, D1, D2, D3। তাহলে আমরা দুইটা দিয়ে তো জানি যে কি কি তৈরি করা যায়, 0 0, 0 1, 1 0 1 1। আচ্ছা, এই যে 0 0 এটা মানে কি, ডেসিমেলে হয় জিরো। তাহলে জিরো মানে হচ্ছে জিরো নাম্বার আউটপুটের মান হবে 1, বাকি সব জিরো। জিরো নাম্বার বলতে এটাকে আমরা জিরো নাম্বার বলবো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 0 0 বলতে ডেসিমেলের জিরো। ফলে আমরা বলবো যে শুধুমাত্র জিরো নাম্বার আউটপুট হাই হবে, বাকি সব জিরো।
01 মানে ডেসিমেলে কত হয়? এক হয় বা ওয়ান হয়। তাহলে ওয়ান মানে এক নাম্বার আউটপুট হাই হবে, বাকি সব জিরো। 10 বলতে ডেসিমেলে দুই বোঝায়, তার মানে দুই নাম্বার আউটপুট হাই হবে, বাকি সব জিরো। 11 মানে ডেসিমেলে তিন বোঝায়, তার মানে তিন নাম্বার আউটপুট হাই হবে, বাকি সব জিরো। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। তাহলে এখন স্বাভাবিক কথা, এটা তো আমি বলতেছি ডিকোডার, তো ডিকোডার একটা ডিভাইস, ঠিক আছে, যে আমরা একটা আইসি কিনলাম সেটা ডিকোডারের কাজ করতেছে। বাট আমাদের আবার এরকম প্রশ্ন করতে পারে যে একটা 2x4 ডিকোডার লজিক গেট দিয়ে তৈরি করো। তার মানে এই যে একটা লজিক দাঁড়ালো, এটা তো একটা ট্রুথ টেবিল, এই লজিকটা আমাকে তৈরি করে দেখাইতে হবে। আর সবসময় মনে রাখতে হবে লজিক তৈরি করার মানে আউটপুট তৈরি করা। তার মানে আমাকে একটা D0 তৈরি করা লাগবে, D1 তৈরি করা লাগবে, D2 D3 এগুলো তৈরি করা লাগবে, কাদের রেসপেক্টে? A B বা এই টাইপের জিনিসের রেসপেক্টে। এবার আমরা এর দিকে তাকাবো। D0 যদি তৈরি করতে চাই, বলেন তো D0 সমান কত হবে? এও জিরো বিও জিরো না? A0 এ প্রাইম বি B0 প্রাইম। মানে আমরা সবসময় এই যে ওর কোরেসপন্ডিং এর দিকে তাকাবো। তার মানে D0 সমান লেখা যায় A বার B বার। এবার এর দিকে না তাকায়ও আমরা এখানে লিখে ফেলতে পারি কিভাবে? D1 এটা বলতে বাইনারির এক নাম্বার বোঝায়, এক মানে 0 1। তাহলে জিরো জিরো ওয়ান। ওয়ানকে এইভাবে এ লেখা প্রাইম যায়। বি। তা এ এটা প্রাইম কিন্তু বি। ওই যে প্রথমেই বলছিলাম যে এই জিনিসগুলো আপনার একটু কল্পনা শক্তি বেশি লাগবে। তাহলে D2 এই দিকে না তাকাও বের করে ফেলা যায়। দুই মানে হচ্ছে 10, 10 লেখা যায় এ বি এইরকম, প্রাইম। এই যে ওয়ান, এ বি এটা প্রাইম। হচ্ছে জিরো। তাহলে D3 মানে হচ্ছে 1 1, তার মানে AB। এবার দেখেন, আমি এইটা ড্র করে দিচ্ছি, 3/8 আপনারা ড্র করবেন, এটা কঠিন তেমন কিছুই না, এই ড্র করা সহজ। দেখেন আমাদের এখানে ড্র করতে A লাগতেছে, B লাগতেছে, A বার লাগতেছে, B বার লাগতেছে। তাহলে আমরা যদি একটা তৈরি করি, ধরেন এরকম একটা নিলাম, এটার নাম দিচ্ছি A। A বার তৈরি করতে গেলে একটা নট গেট ইউজ করতে হবে, এটা তৈরি হয়ে গেল A বার। এটা দিলাম ধরেন কথার কথা B, এখানে হচ্ছে আমরা একটা নট গেট দিয়ে তৈরি করে ফেললাম B বার। তাহলে দেখেন D0 তৈরি করতে A বার লাগবে আর B বার লাগবে। এদের ভিতরে কি সম্পর্ক? দেখেন সবগুলোর ভিতরে কি অ্যান্ড সম্পর্ক না? তাহলে আমরা একটা অ্যান্ড গেট নিলাম, এর ভেতরে দেখেন এই যে B বার দিচ্ছে, A বার দিচ্ছে। তাহলে এই যে তৈরি হয়ে গেল, এইটাকেই আমরা বলতেছি D0। D1 তৈরি হবে A বার আর B। তাহলে এই যে A বার নিলাম আর B নিলাম, বাস এইটা দিয়ে দিলাম, এইটাই আমাদের তৈরি হয়ে গেল হচ্ছে D1। D2 হচ্ছে A B বার। তাহলে এই যে এইখান থেকে A নিলাম আর এইখান থেকে B বার নিলাম, তাহলে এই তৈরি হয়ে গেল আমাদের D2। আর D3 হচ্ছে AB। তার মানে এই যে এইখানে নিলাম B, আর এইখান থেকে ধরেন নিলাম A, এই হচ্ছে D3। তাহলে বুঝতে পারছেন? তাহলে এইটাই কিন্তু আমাদের একটা অ্যান্ড অর নট গেট দিয়ে 2/4 একটা ডিকোডার তৈরি করা হয়ে গেল। একইভাবে যদি 2/8 ডিকোডার বলে, দেখেন আমি কিন্তু আর ট্রুথ টেবিল না লিখেই 2/8 ডিকোডারের আউটপুট লিখে ফেলবো। আচ্ছা, ডিকোডারের আউটপুট কয়টা হবে তাইলে? এও সরি, টু বুঝি বাই নাই। টু বাই এইট না, সরি 2/8 না, 3/8 থ্রি বাই ডিকোডার। এইট আউটপুট 8টা হবে। D0 থেকে আউটপুট হবে D7। 8টা। দেখেন আমি ট্রুথ টেবিল ছাড়াই কিভাবে লিখে ফেলতে পারবো। D0 তাহলে এটা কি হবে? অবশ্যই এখানে ইনপুট জিরো ABC জিরো। ধরলাম, সবগুলা জিরো, সবগুলা জিরো জিরো জিরো। কিভাবে হয়? A বার B বার C বার, দেখেন সব জিরো। তাহলে D1 কত হবে? 0 0 1। এটা কিন্তু আপনার একটু মাথায় আইডিয়া করলে দেখবেন খুব ইজিলি ট্রুথ টেবিল না দেখে এটার ফর্ম করে ফেলা যায়। তাহলে D2 হবে কত?
জিরো, ওয়ান, জিরো, এই যে 10 মানে 2। D3 হচ্ছে 0, 1, 1। D4 1, 0, 0। D5 1, 0, 1। D6 হচ্ছে 1, 1, 0। আর D7 হচ্ছে 1, 1, 1। এটা কি বুঝতে পারছেন? ডেসিমাল 0 থেকে 7 পর্যন্ত। জাস্ট ই করে দিলে ওকে। 8 যেহেতু, 0 থেকে তো অবশ্যই 7 পর্যন্ত হবে। আর এই যে এইটা তো আমার মনে হয় বুঝতে পারছেন, এটা ওই যে প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম যে আসলে বাইনারি নাম্বার আর এই যে বার মানে প্রাইম আর আনপ্রাইম কিভাবে কাজ করে, সব এতটুকু বুঝলেই ইজিলি সব করে হিসাব ফেলতে নিব না। পারবেন। এখন বাকি কাজ হচ্ছে এইটা জাস্ট ডিজাইন করা। এটা তো সহজ, যে এই যে এরকম যেভাবে ডিজাইন করলাম, এখন আপনাদের কাজ হবে এটা হচ্ছে, এখানে দেখেন কোনো অর গেট নাই, সবই এন্ড আর নট গেট ইউজ করা লাগতেছে। তো এন্ড গেট আর নট গেট দিয়ে এই জিনিসগুলো ডিজাইন করে দিলে আমাদের কিন্তু 3/8 ডিকোডার তৈরি হয়ে গেল। আচ্ছা, ডিকোডার যদি বুঝি, এনকোডার জাস্ট এর উল্টা। মানে এনকোডারের ইনপুট সংখ্যা থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, আর আউটপুট থাকবে হচ্ছে n সংখ্যক। এইদিকে থাকবে 2 টু দি পাওয়ার n, আর এইদিকে থাকবে হচ্ছে n সংখ্যক। অথবা আমরা যদি বলি যে এইদিকে যদি n সংখ্যক থাকে, তাহলে এইদিকে থাকবে হচ্ছে log 2n সংখ্যক। যে কোনো একটা ভাবে প্রকাশ করলেই চলতেছে, একই কথা। তাহলে এইদিকে যদি আমাদের ইনপুট থাকে ধরেন কথার কথা 4টা, তাহলে আউটপুট হবে হচ্ছে 2টা। এখানে যদি ইনপুট থাকে হচ্ছে 8টা, আউটপুট হবে 3টা। মানে যা শিখলাম জাস্ট তার উল্টা। এবার আমরা হচ্ছে দেখি যে এটা ট্রুথ টেবিলটা কিরকম হবে। তাহলে এনকোডার যদি আমরা শুরু করি এরকম 4/2 এর একটা এনকোডার দিলাম, তাহলে এর ইনপুট হবে 4টা। তো ইনপুট তো আমরা আগেই চিনে ফেলছি, কত? D0, D1, D2, D3। আর আউটপুট কে কে ধরলাম, এ আর বি। অন্য কিছু দিতে পারেন, এক একটা বই এক একটা দেয়। আমি এ বি দিচ্ছি, এ বি দিয়ে আপাতত এই করে। তাহলে দেখেন এই চারটাই, একটু খেয়াল করে দেখেন ডিকোডারের বৈশিষ্ট্য কি দেখছিলাম, ট্রুথ টেবিলের দিকে তাকান তো। ডিকোডারের বৈশিষ্ট্য হচ্ছে আউটপুটে এট এ টাইম, আউটপুটে এট এ টাইম একটার বেশি ওয়ান আসা সম্ভব না। এই কন্ডিশনে শুধু একজনই এক পাবে, বাকি আর কেউ এক পাবে না। এখানে শুধুমাত্র একজনই এক পাবে, বাকি আর কেউ এক পাবে না। তাহলে এনকোডারের ক্ষেত্রে আমাকে এটা খেয়াল রাখতে হবে, 4টা দিয়ে তো টোটাল 16টা ইনপুট দেওয়া যায়, এটা অলরেডি আমরা জানি। কিন্তু এখানে 16টা ইনপুট দেওয়া যাবে না, কারণ আমরা এট এ টাইম একজনের বেশি বাকিদেরকে ওয়ান দিতে পারবো না। এটা আমাকে খেয়াল রাখতে হবে। এটা ডিজাইনও করা যায়, কারণ মানুষ তো ভুলে দুইটা একসাথে ওয়ান দিয়ে দিতেই পারে। যেহেতু 16টা দেওয়া যায়, কম্বিনেশন তো মানুষ ভুল করতেই পারে। তো সেটাও আসলে কিভাবে প্রিভেন্ট করা যায়, তবে আপাতত পরীক্ষার জন্য এত ডিপ জানার দরকার নেই। আমরা মনে রাখবো যে আমরা এট এ টাইম একজনের বেশি আউটপুট ওয়ান দেব না। তাহলে প্রথমে একে ওয়ান দেব, বাকিদের কাউকে আর ওয়ান দেব না। তারপরে একে ওয়ান দেব, কাউকে আর ওয়ান দেব না। দেন এইটাকে ওয়ান দেব, বাকিদের জিরো। ঠিক উল্টা, মানে ডিকোডারে আমরা যা দেখছিলাম এখানে উল্টা। এবার যত নাম্বার ওয়ান হবে, জাস্ট তার বাইনারিটা আউটপুটে বসাই দেব। এখানে দেখেন 0 নাম্বার 1 হয়েছে, জিরোর বাইনারি হচ্ছে 0, 0। 1 নাম্বার 1 হয়েছে, একের বাইনারি বসাই দেব। 2 নাম্বার 1 হয়েছে, 2 এর বাইনারি বসাই দেব। 3 নাম্বার 1 হয়েছে, 3 এর বাইনারি বসাই দেব। জাস্ট উল্টা জিনিসটা মনে রাখলেই কিন্তু ওকে। এখন তৈরি করা লাগবে কাকে? এ কে তৈরি করা লাগবে আর বি কে তৈরি করা লাগবে। তাহলে এ সমান কত? এ, এ যখন তৈরি করব,
খেয়াল করে দেখেন, কোনো জিনিস তৈরি করতে গেলে কার দিকে তাকাইতে হয়? ওই জিনিসটা এক কোথায় কোথায় হচ্ছে। এটা কিন্তু অলরেডি ট্রুথ টেবিলের বৈশিষ্ট্য থেকে আমরা শিখে আসছি। তাহলে এ এক হচ্ছে এই লাইন বরাবর অথবা এই লাইন বরাবর। তাহলে দেখেন এই লাইনে এক হচ্ছে শুধুমাত্র D2 এর কারণে, কারণ এখানে D2 এ মাত্র ওয়ান, বাকিগুলো তো আর ওয়ান নাই। কারণ আমরা এ সমান লিখতে পারি D2। এক লাইন থেকে যখন আর এক লাইনে যাই, মাঝখানে একটা অপারেশন দিতে হয়, সেটা হচ্ছে অর অপারেশন। আচ্ছা, এই যে এর মান ওয়ান হচ্ছে এই লাইনে কার জন্য? D3 এর জন্য। এটা কি বুঝতে পারছেন? এবার ভাই বলেন তো। আরেকবার। আচ্ছা, কোনো জিনিস তৈরি করতে গেলে খেয়াল করতে হয় যে তার আউটপুটটা এক হচ্ছে কোন কোন জায়গায়। দেখেন এ তৈরি করতেছি, তাহলে এক হচ্ছে এইখানে অথবা এইখানে, তাহলে দুইটা জায়গায়। এই একটা তৈরি হচ্ছে কার জন্য? এই একটা তৈরি হচ্ছে D2 এর জন্য, তাহলে আমি D2 বসাই দিলাম। এই একটা তৈরি হচ্ছে কার জন্য? D3 এর জন্য, D3 বসাই দিলাম। আর আমরা শিখছিলাম যখন এক লাইন থেকে আরেক লাইনে যাইতে হয়, মাঝখানে অর অপারেশন দিতে হয়। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে বি বলেন তো এবার, D1 বুঝছেন কিনা? D3, D1 D1 D3 D3, ডি প্লাস ওয়ান D3, প্লাস D1 প্লাস D3। D3। এই তো শেষ। এখন এটা ই করতে পারবেন না, ড্র করতে পারবেন না? জাস্ট ডি ভাই ওয়ান এখানে আর এখানে কি ভাই সবাইকে আঁকতে হবে? এই যেমন ধরো ভাই, ওগুলোকে নট আকারে ইচ্ছা দিতে হবে, ডি আপনি। জিরো। এখন কথা হচ্ছে নট কি লাগতেছে? ওই যে ওরা তো নট, ডি কারা? D1 D2 এরা তো প্রাইম না, নট আচ্ছা, এগুলো না, এই জন্য ভাই এটা দেখেন বলতেছি। এরা প্রাইম হোক, কিন্তু আমার তো এইটুকু ডিজাইন করলেই ওকে, তাই না? তাহলে প্রাইম তো আমার লাগতেছে না, তাহলে আমি নিব না। তাহলে ভাই আমি ভাই একটা অর্গেট দিয়ে দুইটা ইনপুট দিয়ে দেবো, D2 আর D4, D3। একটা অর্গেট দিয়ে তো হবে না, কারণ এখানে দেখেন দুইটা আলাদা আলাদা হয়ে গেছে না। এর জন্য আলাদা করতে হবে, বি জন্য আলাদা করতে হবে না, এটা বলতেছিলাম। হ্যাঁ, তা তো অবশ্যই আলাদা আলাদা করতে হবে। তাহলে এটা হচ্ছে দেখেন, D0 তো লাগতেছে না, লাগতেছে D1, D2 D3। D2 আর D3 লাগতেছে। তো আমি যখন এ তৈরি করব, তখন D2 আর D3-র ভেতরে আমার অপারেশন করতে হবে। আর যখন বি তৈরি করব, তখন D1 আর D3। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এটাই কিন্তু আমাদের এ তৈরি হয়ে গেল আর বি তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের এনকোডার। তাহলে একইভাবে 8/3 তৈরি করবেন, জাস্ট এখানে একটা সি আসবে। আর এই কম্বিনেশন গুলো টোটাল কয়টা হবে? 8টার জন্য হবে। ওইটা নিজেরা ট্রাই করবেন, করে তাহলে গ্রুপে সাবমিট করবেন। আমি দেখে দেবো না যে ঠিক আছে কিনা, দিয়ে এই ডিজাইনটা করবেন। তাহলে যতটুকু ডিজাইন বাকি থাকলো, এই ডিজাইনটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? তেমন কঠিন কিছু না, ডিকোডার এনকোডার খুব সহজ। ডিসিমেল বাইনারির কনসেপ্টটা যদি বুঝেন, এটা বের করাটা খুবই সহজ। এখান থেকে খুব একটা জটিল কোশ্চেন আসার মতো কিছু নাই। আচ্ছা, সেকেন্ড আমরা আসি হচ্ছে মার্কস ডিমার্কস, মানে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং। আচ্ছা, মাল্টিপ্লেক্সিং এর আর ডিকোডার এনকোডার ভিতর কাছাকাছি আছে কিছুটা, তবে কিছু পার্থক্য আছে। আমরা মিল অমিলের ওইদিকে দরকার নাই। মাল্টিপ্লেক্সিং এর আমরা হচ্ছে বৈশিষ্ট্য বুঝলে এমনি ধরতে পারবো। আচ্ছা, মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কি হয়? এইখানে আমাদের একটা সিলেক্টর লাইন থাকে, যেটা ডিকোডার এনকোডার ওইরকম ভাবে ছিল না। এই সিলেক্টর লাইনটা আসলে ডিসাইড করে যে কোন ইনপুটটা আউটপুটে যাবে। মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কি হয়? এইখানে
কোনো চেঞ্জ টেঞ্জ কিছু করা হয় না, ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে এক্স্যাক্টলি তাই যায়, মানে ইনপুটে যা দেবো আউটপুটে তাই পাবো, কোনো চেঞ্জ টেঞ্জ অন্য কিছু না। কিন্তু পার্থক্যটা কি হয়? পার্থক্য হচ্ছে ইনপুট থাকে অনেকগুলা। যেমন আমরা মাল্টিপ্লেক্সিং প্রথমত দেখতে পারি 2/1। 2/1 মানে এখানে ইনপুট থাকবে দুইটা, আউটপুট একটা। কিন্তু দেখেন ইনপুট দুইটা, আর আমি বলতেছি ইনপুটে যা থাকবে আউটপুটে তাই। এখন কথা হচ্ছে কোন ইনপুটটা আউটপুটে পাঠাবো, ইনপুট তো দুইটা, দুইটাকে তো আর একই সাথে আউটপুটে পাঠানো সম্ভব না। কোনটাকে পাঠাবো এই ডিসিশনটা নেয় হচ্ছে সিলেক্টর। তাহলে সিলেক্টরের কাজ হচ্ছে কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটা সিলেক্ট করে দেওয়া। ধরলাম এই ইনপুটের নাম I0, এই ইনপুটের নাম I1, কোনটা আউটপুটে যাবে সেটা সিলেক্ট করে দেবে হচ্ছে আমাদের এস। তাহলে এস এর সাথে কি সম্পর্ক? এফ হচ্ছে আউটপুট, এস যদি জিরো হয় জিরো নাম্বার ইনপুটটা আউটপুটে যাবে। তার মানে জিরো নাম্বার ইনপুটে যা দেব, জিরো দিলে জিরো আউটপুটে যাবে, ওয়ান দিলে ওয়ান আউটপুটে যাবে, আই নট দিলে আই নট আউটপুটে যাবে। সিলেক্টরের মান যদি ওয়ান হয়ে যায় তাহলে I1টা আউটপুটে যাবে। এখানে কিন্তু দেখেন অমুকজন ওয়ান হবে, ওইখানে কিন্তু ডিকোডারের ক্ষেত্রে কি বলছিলাম, ওইটা ওয়ান হয়ে যাবে। এখানে কিন্তু ওয়ান বলতেছি না, আমি বলছি ইনপুটে যা আছে তাই পাবো, ইনপুটে যা দেবো তাই পাবো। সিলেক্টর জিরো হলে জিরো নাম্বার ইনপুটটা আউটপুটে চলে যাবে, মানে ধরেন ইন্টারনালি এই লাইনটা এর সাথে কানেক্ট হয়ে যাবে, ইন্টারনালি এই লাইনটা এর সাথে কানেক্ট হয়ে যাবে, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি আর কি। তাহলে আমি যত নাম্বার দিব ওই নাম্বার ইনপুটটা ডিরেক্ট আউটপুটে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং এর কাজ বা মার্কস এর কাজ। তাহলে 2/1 এরকম হলো। তাহলে এবার আমরা 4/1 দেখি। তাহলে ইনপুট থাকবে চারটা। সবসময় মনে রাখতে হবে ইনপুট যতগুলো, লগ টু তত করলে ততটা হবে সিলেক্টর। তাহলে এই মার্কসটা হচ্ছে 4/1, কিন্তু সিলেক্টর আবার এর উপর ডিপেন্ড করবে। এখানে কি চারটা আছে, তো চারটা বিটকে হ্যান্ডেল করতে, মানে চারটা যদি বিট হয় তাহলে অ্যাটলিস্ট আমার কি দুইটা লাগবে সিলেক্টর, কারণ দুইটা দিয়ে তো চারটা প্রকাশ করা যায়, দুইটা বিট দিয়ে চারটা নাম্বার প্রকাশ করা যায়। তাহলে আমাদের সিলেক্টর লাগবে হচ্ছে দুইটা, একটাকে বলছি ধরেন S1, একটাকে বলতেছি ধরেন S0। তাহলে কি বললাম, যত সংখ্যক ইনপুট তার লগ করলে সিলেক্টর। এখন যদি ইনপুট হয় 8টা তাহলে লগ 2 8 করলে দেখবেন 3 আসবে, তাহলে সিলেক্টর হবে তিনটা, আউটপুট কিন্তু সবসময় একটা। মানে মার্কস নর্মালি 2/1, 4/1, 8/1 এইভাবে হয়। তো আমাদের মোটামুটি 2/1, 4/1 দেখলেই ওকে, 8/1টা একই কনসেপ্ট, ওই এটা বুঝলে ওইটা এমনি বুঝতে পারবেন। তাহলে এর ধরেন নাম হলো I0, I1, I2, I3, আর এইটা ধরলাম আমাদের আউট। তাহলে এখন আমাদের ট্রুথ টেবিলটা কি হবে? 0 0 0 1 1 0 1 1, আর এই হচ্ছে আমাদের আউটপুট। কি বললাম, যত নাম্বার দেব তত নাম্বার ইনপুটটা আউটপুটে চলে যাবে। তাহলে জিরো মানে জিরো নাম্বার ইনপুটটা ডিরেক্ট আউটপুটে চলে যাবে। তো জিরো থেকে আছে I0, I0টা আমাদের আউটপুটে চলে যাবে। ওয়ান তার মানে I1টা আউটপুটে চলে যাবে। টু, টু মানে I2টা আউটপুটে যাবে। থ্রি, থ্রি মানে হচ্ছে I3টা আউটপুটে যাবে। এখন বলেন এটা কি বুঝতে পারছেন সবাই? ভাই এখানে I0 কোনো মান থাকে? হ্যাঁ সেটাই তো বলতেছি, এটা তো জাস্ট আমি বুঝাইলাম। I0তে আমি যা ইচ্ছে তাই দিতে পারবো। ওইখানে ধরেন আমি জিরো দিলাম, ওইখানে ওয়ান দিলাম, ওইখানে একটা গেট দিয়ে ইনপুট দিলাম। আপাতত বুঝেন যে ওইখানে যা দেবো তাই পাবো। এই কথাটা বুঝতে পারছেন কিনা? কাজ আমি পরে জি ভাই দেখাচ্ছি, বুঝছি। কাজটা আমি পরে দেখাচ্ছি। এখন ধরেন এটা বুঝলাম যে এটা একটা মার্কসের কাজ, কিন্তু এটা তো ডিজাইন করতে বলতে পারে যে একটা 2/1
কি করো, লজিক গেট দিয়ে ডিজাইন করো। তাহলে এইটা যে লজিক গেট দিয়ে ডিজাইন করব, তাহলে শুরু করি কিভাবে ডিজাইন করা যাইতে পারে। তাহলে ডিজাইন কে হবে, আউটপুটকে ডিজাইন করতে হবে, মানে এফ কে ডিজাইন করতে হবে, তাই না? তাহলে এফ কে যদি ডিজাইন করতে হয়, কার রেসপেক্টে, এই যে ইনপুটের রেসপেক্টে আমাদের হিসাব করতে হবে। এখন দেখেন এফ এ তো 0 1 এটা আমরা বুঝতেছি না, কিন্তু আমরা বুঝতেছি সিলেক্টরে 0 1 বলে কিছু একটা আছে। আর এই I0 I1, আপাতত I0 I1 হিসাবে এটাকে আমরা বুঝি, কারণ ওইটা তো আর আমরা জানি না যে ওইখানে কি আছে। ওটা জিরো থাকতে পারে, আবার ওয়ানও থাকতে পারে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে আরেকটু ভেঙে লিখি। যেহেতু I0 I1 এটা তো একটা ভ্যারিয়েবল হয়ে গেছে, বাট এরা তো যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা ট্রুথ টেবিলটাকে আরেকটু ইলাবোরেট করে লিখি, যে আমাদের সুইচ দিলাম, আর এই যে I0 আর I1 এরাও তো যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে অরিজিনাল ট্রুথ টেবিল। এটাকে আমরা একটু ভেঙে লিখব, ঠিক আছে? তাহলে এর মান 0 দিলাম। এই অবস্থায় এই I0-তে ধরলাম আমাদের কিছু একটা আছে, 0 আছে। I1-এ একটা খেয়াল করে দেখেন তো, মানে আমরা চাইলে তো 3টা দিয়ে 8টা বানাতে পারবো, কিন্তু আমার জাস্ট কনসেপ্টটা বুঝেন। আমি যদি এস এর মান 0 দিই, আউটপুটে কে যাবে? I0 যাবে। I0 যাবে। আচ্ছা, ওই সময় যদি I1-এ 1 থাকে, আমার কিছু যায় আসে? ভাই আমি অ্যাপ সমান I0 প্লাস I1 লিখতে পারি না? বুঝি না, বুঝি না। আমি তো ভাই দুইটা আউটপুট পাচ্ছি, I0 প্লাস কিভাবে I1। দুইটাকে আউটপুট পাওয়া ভাই যাবে আমি হচ্ছে একসাথে? আউটপুটে আই দিলে, না না ভাইয়া, ওই এস এর উপর ডিপেন্ড করে আর কি। এস এর মান 0 হলে হ্যাঁ, I0, এস হ্যাঁ, এর মান 1 হলে I1। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি কি বলতে চাচ্ছেন? ভাইয়া আমরা হচ্ছে যে আউটপুট গুলো পাইতাম, এগুলোকে আমরা যোগ করে করে লিখতাম না? এর না, আগে যেমন যোগ, লিখছিলাম এখানে ভাইয়া তো D0 যোগ প্লাস করার অপশন D1। নাই, আপনি তো যোগ করতে পারবেন না। কারণ আমি তো বলেই দিচ্ছি যে এট এ টাইম একটা করে ইনপুট আউটপুটে চলে যাচ্ছে। যোগ করলে তো আর সেটা হয় না, সেটা হবে। বুঝেননি? আমি এস এর মান যদি 0 বসাই, তাহলে শুধুমাত্র I0-টা আউটপুটে যাবে, শুধুমাত্র I0-টা আউটপুটে যাবে। কথা বুঝছেন? জি। আচ্ছা, এখন বলেন যে এস এর মান যদি আমি 0 বসাই, I1-এ কি আছে সেটা আমার দেখার দরকার আছে? না। তার মানে I1-এ কি থাকলো দেখার দরকার নেই, কারণ I1-এ 0 থাকলেও যা হবে, 1 থাকলেও তাই হবে। তার মানে I1-টা এখানে আমাদের কোনো ইয়ের ভিতরে পড়ে না। এই অবস্থায় আউটপুট কত হবে বলেন তো? এই যে এই কন্ডিশনে আউটপুট কত হবে? আউটপুট 0। আউটপুট হবে আই হচ্ছে আই 0। জিরোতে যা আই জিরোতে যা আছে জিরোতে তাই যা আসবে, আই জিরোতে আছে জিরো তাই আসবে zero। পাবো। তার মানে দেখেন, আমি এই জিনিসটা যে কেন গুণ দিলাম সেটা বলি। এই সময় আউটপুট 0। আবার এটা যদি 0 না হয়ে 1 হতো, তাও, সরি, 0 না হয়ে যদি 1 হতো, তাও বলেন তো আউটপুট কত হতো? 0 না? কারণ এর জিরোই দিকে হতো। তো তাকাবো না, কারণ I0 তো আউটপুটে যাবে। তার মানে যখন এইটার মান 0 দেব, I1-এ কি আছে সেটা আমার দেখার কোনো দরকার নাই, আউটপুটে। সিলেক্টর এখনো 0-ই রাখলাম, I0-এর মান আমি 1 বসালাম। এইখানে কি আছে আমার দেখার দরকার নাই, আউটপুটে কত পাবো? ওয়ান পাও। আউটপুটে 1 পাবো। ওকে, সিলেক্টর এখন 1 বসালাম। সিলেক্টর যখনই 1 বসালাম, I0-টা আউটপুটে যাবে না, তার মানে I0-র দিকে আর তাকানোর কোনো প্রয়োজন নাই। I1-এ যদি 0 থাকে, আউটপুট 0 হবে। সিলেক্টর যদি 1 বসাই, এটাতে কি আছে দেখার দরকার নাই। এখানে যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে।
এই জিনিসটা বুঝতে পারছেন কিনা এখন তাই বলেন। ভাইয়া বুঝছি, কিন্তু ভাই এটা আমরা সার্কিট কেমনে ড্র করবো? এইটুক বুঝছেন কিনা বলেন, সার্কিট তো ড্র আমি এখন দেখাবোই। এটা কি ক্লিয়ার? জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি এটা। ওকে, তাহলে আমাকে ডিজাইন করতে হবে এফ, তাই তো? জি ভাইয়া। কোনো জিনিস যদি ডিজাইন করতে হয়, তাকাইতে হয় সে ওয়ান কোথায় কোথায় হচ্ছে। এই ওয়ানটা পাচ্ছি কার জন্য বলেন? S0 IA1। এস জিরো আর আই নট হচ্ছে ওয়ান। তার মানে আমরা এফ সমান বলতে পারি এস বার আই নট প্লাস, এটা পাচ্ছি কার জন্য? এটা হচ্ছে ভাইয়া S এবং I1 দুইটাই। SI1। এটা পাচ্ছি হচ্ছে এস আর আই ওয়ান। ক্লিয়ার? জি ভাইয়া। এটাকে ডিজাইন করা যাবে না এখন? এটা কোন নিচে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া এখন ভাইয়া আমরা আই I0 তে, যেমন ভাইয়া একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমার S এর মান 0। হুম আমি যদি ভাই I0 এ 0 পাই, তখন আমি আউটপুট হিসেবে 0 পাচ্ছি। যদি আমি হুম। মনে করেন এমন একটা জিনিস যে আমার I0 এ সব সময় 0, I0 আমি 1 দিবই না, তাহলে আমার হ্যাঁ, S নট দিতে ভাইয়া পারবো। 0 হলে আমি তবে তখন তবে আমি এফ এ তো এখন তবে আমি যে 1 যেটা পাইছি, যেখানে ভাইয়া I0 টা 1 এর জন্য F এ আমি 1 পাইছি, হ্যাঁ, তা আমি তো ভাইয়া I0 এ ভাইয়া মনে করেন অলওয়েজ 0ই দিলাম, তাহলে তো আমি তো F1 পাবোই না। তো ওয়ান পাবো না, দরকার নাই তো। এরকম সিচুয়েশন লাগতেই পারে যে আমি হচ্ছে আই নটেরটা সবসময় জিরোই চাচ্ছি। যখন সলভ করবো তখন দেখবো এরকম সিচুয়েশন আমার আসবে, কিন্তু এইখানে তো আমি সবই দেব। এটা মার্কস যখন তৈরি হবে তখন তো সব কম্বিনেশন অ্যাপ্লাই করবো, তাই না? বুঝেননি? আমি আচ্ছা তো এটা আমার দিয়ে, হচ্ছে রেডি এটা করার দিয়ে সময় সব আমি এইটা তো রেডি। এটা জাস্ট মার্কস ডিজাইন করতেছি, কোনো ইকুয়েশন এখনো ডিজাইন করি না, ইমপ্লিমেন্ট করি নাই। এটা জাস্ট একটা মার্কস ডিজাইন হচ্ছে। কথা বুঝছেন? জি ভাইয়া। একটা ন্যান্ড গেটে যদি আপনাকে ডিজাইন করতে বলে, এই ন্যান্ড গেটে কি চারটা কম্বিনেশন পাওয়া সম্ভব না? জি ভাইয়া সম্ভব। সম্ভব তো। আচ্ছা, এটা কি দেওয়া সম্ভব না? জি ভাইয়া। তাহলে আউটপুটে আমি কখনোই ওয়ান পাবো? না, 0ই পাবো। তো এটা কি একটা এন্ড গেটের হইলো? কিন্তু আপনাকে প্রশ্ন বলতে পারে না যে একটা এন্ড গেট তৈরি করো যার আউটপুট সবসময় জিরো, তাহলে আপনি কি এটা তৈরি করে দিবেন না? জি ভাইয়া। কিন্তু আপনাকে যদি একটা এন্ড গেট করতে বলে, আপনি কি এটা করবেন? আপনাকে আমি বলতেছে ইনপুট দিব না ভাই। একটা এন্ড গেটের ট্রুথ টেবিল দেখাও, তাহলে আপনি কি এটা করবেন কখনো? না। অবশ্যই আপনি বলবেন যে যা যা পসিবল তাই তাই দেখাবো। প্রশ্নের ধরনের উপর ইয়ে চেঞ্জ হবে। তো যখন আমাকে একটা মার্কস ডিজাইন করতে বলবে, আমি কেন চাইবো যে সবসময় আউটপুট আই নটে জিরো হোক? আই নটে তো ওয়ান দিতেই পারি আমি, সেটাই দেখাবো। কিন্তু যদি প্রশ্নে বলে, তখন তো আমি সেটা করবোই। কিন্তু নর্মালি ডিজাইন করতে বললে তো এটা করা যাবে না, যতগুলো সম্ভব ততগুলোই দেখাতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি এখন। আচ্ছা, সেটাও দেখবো যে কখনো এরকম সিচুয়েশন আসতে পারে যখন ফাংশন ডিজাইন করতে বলবে। তাহলে এইটা দেখেন ড্র করব কিভাবে। শর্টকাট আমি করে দিচ্ছি, যে আমি একটা এস লাইন দিলাম, বানালাম, স্বাভাবিক কথা। এস এর একটা নট লাইন বানাতে হবে, একটা আই নট লাইন বানাতে হবে, একটা আই ওয়ান লাইন বানাতে হবে। তাহলে আমাদের দেখেন আউটপুট আসতেছে না, আউটপুটটা একটা। তো সে আউটপুটের ধরন কি? প্রথমে একটা এন্ড গেটে এস আর আই ওয়ান নিতে হবে,
আর একটা, আর একটাতে কি, এস বার আই নট। আর এই দুজনের ভিতরে একটা অর করে দিতে। এইটাই দেখেন আমাদের একটা মার্কস তৈরি হয়ে গেল। বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে একই ভাবে আমাদের একটা 4/এ তৈরি করা লাগতে পারে। তাহলে এখানে কি হবে? আর এই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে যখন 0 0 দেব, আচ্ছা এখানে তো আরো আছে। 0 0 যদি দেই, তার মানে কি, দেখেন 0 0 ক্ষেত্রে শুধুমাত্র আই নট কে ই করে। তাহলে বাকিদের তো আমার দেখার দরকার নাই যে কি আছে, আউটপুটে 0 পাবো। আমি যদি 0 0 দেই আর আই নটে 1 দেই, বাকিতে কি আছে জানার দরকার নাই, আউটপুটে 1 পাবো। আমি যদি 0 1 দেই, শুধুমাত্র আই নটটা আমার দেখবো, বাকি আর কোনো কিছু দেখবো না। 0 1 যদি দেই, শুধুমাত্র আই আচ্ছা নটটা ভাইয়া, আই ওয়ানটা দেখবো। হ্যাঁ বলেন। আমি যদি এখানে ভাই শুধু I1 এর মান ওয়ানটা ধরে ট্রুথ টেবল করি, তাহলে ভাই হবে না, কারণ আমার তো ভাই জিরোর কেন জন্য হবে? কোনো আউটপুট আসতেছে না। আমি ওয়ানের জন্য ভাই আউটপুট আপনি পাচ্ছি। আউটপুট আসতেছে না এটা কেন বলতেছেন? জিরোকে কি আপনার আউটপুট মনে হয় না? জিরো একটা আউটপুট। কিন্তু ভাই আমি তো ভাই ফাইনাল ফাংশন ওটা তো তুলতেছি না, এটা বলতেছিলাম। কি তুলতেছেন না? যেমন ভাই আমি এফ এর যেখানে যেখানে ওয়ান হয়েছে, শুধু আমি ওই মানগুলোকে নিচ্ছি না। হ্যাঁ তো যেমন তুলতেছেন, ঠিক আছে, তো ট্রুথ টেবিল আপনাকে দেখাইতে হবে না? ট্রুথ টেবিল মানে সব দেখাতে হবে। কে ম্যাপ যদি করেন তাহলে না দেখালেও কোনো সমস্যা নাই। যখন আপনি এটাকে ট্রুথ টেবিল বলতেছেন, ওইটাকে আপনি সব দেখাইতে হবে। বুঝেননি? বেড়ে জিরো হবে না। এই হচ্ছে বিষয়। তাহলে এইটা আমাদের ট্রুথ টেবিল তৈরি হলো। এখন এটার ডিজাইন যদি করতে হয়, তাহলে এফ অনেকগুলো হয়ে গেছে না? তো এইটা আসলে আমার মনে হয় ই দিয়ে করাটাই বেটার। একটু খেয়াল করেন, এই ওয়ানটা পাচ্ছি কার জন্য? আই নটের জন্য। তাহলে আমরা এখন S1 বার, S0 বার না দিয়ে যদি আমরা আই নট দেই, 1 মিনিট, আই নট যদি দেই, না আই নট দিলে আবার হচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে। এটা দরকার নাই। আচ্ছা যেটা বলতেছিলাম, ওকে, তাহলে আমাদের F1 হচ্ছে যাদের জন্য, তাদের জন্য হিসাব করতে হবে। এখানে ওয়ান হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটার জন্য কিন্তু আমাদের ওয়ান হচ্ছে। তাহলে আমাদের এই চারটা কন্ডিশন ঠিক কি কি হচ্ছে, সেটা দেখে আমাদের ডিসিশন নিতে হবে যে আসলে গেট কয়টা ইউজ করব। যেহেতু চারটা, কিন্তু খেয়াল করে দেখেন, আমাদের এই যে ওয়ানটা হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা মেন ইনপুটের জন্য, এই তিনটার জন্য, এদের উপর তো ডিপেন্ড করতেছে না। আবার এই ওয়ান হচ্ছে 1 2 3, তিনটার জন্য, তার মানে প্রতিবারে তিনটা করে ইনপুটের উপরে কিন্তু আউটপুটটা ডিপেন্ড করতেছে। প্রতিবারে তিনটা করে ইনপুটের জন্য, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে 3 ইনপুটের গেট লাগবে। সমস্যা নেই, 3 ইনপুটের যদি না বলে দেয় এক্সট্রা কিছু, আমরা 3 ইনপুটের গেট ইউজ করতে পারবো। তাহলে এফ সমান কত লেখা যায় এইটার জন্য? S1 বার, S0 বার, অ্যান্ড আই নট।
প্লাস, দেন পরের লাইন, সরি, পরের লাইন, এটা হচ্ছে S1 বার, S0, আর I1 প্লাস এই লাইন এখানে কত, 10, উল্টা লিখলাম, 10, দেন IU, কি ব্যাপার, 2 বারই I1 কেন হচ্ছে, ওহো, নাম দেখেনি করে দিছে, I0, I1, I2, I3 হবে। I1, এটা হবে I2, এটা হবে I3। আগেরটা ঠিক লিখছি তো? আচ্ছা, পরে লেখার সময় মনে হয় ভুলে কপি করে দিছিলাম। তাহলে এই লাইনে I2-র জন্য আমাদের হচ্ছে 1 হচ্ছে প্লাস, লাস্টের লাইনে 1 1 আর I3-র জন্য, বাস। এই তাইলে কিন্তু আমাদের ফাংশন। আমার মনে হয় এটা ডিজাইন করতে সবারই পারা উচিত, বেসিক জিনিস। এটা কি বুঝছেন? জি ভাইয়া। ওকে, তাহলে এটা করবেন, হ্যাঁ, মানে জাস্ট ডিজাইনটা করবেন। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, মানে আমরা জাস্ট একটু রাফ আইডিয়া দিয়ে যাচ্ছি যে কি কি প্রশ্ন হইতে পারে, এই জন্য কনসেপ্টটা শেয়ার করতেছি যাতে ওইটা আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। ধরেন আমাদের একটা 4x1 মার্কস ডিজাইন করতে বলবে, কিন্তু 2x1 মার্কস আমাদের হাতে আছে, এটা দিয়ে ডিজাইন করতে হবে, মানে একটা 4x1 মার্কসের কাজ করবে, কিন্তু ডিজাইন করতে হবে 2x1 মার্কস দিয়ে। এটা এখন কিভাবে সলভ করা যাবে? খেয়াল করেন, যেটা ডিজাইন করতে হবে আর যার দ্বারা ডিজাইন করতে হবে সেটা দ্বারা যদি ভাগ করি, আসে হচ্ছে 2। এই 2-কে আবার এই 2, মানে যেটা দ্বারা করব সেটা দ্বারা ভাগ করতে থাকবো, তাহলে এই 2-কে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে হচ্ছে 1। যখনই 1 আসবে তখন আমরা থেমে যাব। প্রথমবার 2 আসছিল, তারপর 1 আসছে, এই দুইটাকে যদি যোগ করি তাহলে কত হয়, 3। তাহলে মনে রাখতে হবে, 3টা 2x1 মার্কস দিয়ে একটা 4x1 মার্কস তৈরি করা যায়। এটা জাস্ট একটু রাফ আইডিয়া নিয়ে নিলাম যে কয়টা লাগবে। তাহলে আমরা মার্কসটা করে ফেলি। আমি এইভাবে শেপ দিলাম, এই শেপ দিলেও কোনো সমস্যা নাই। তাহলে 3টা লাগবে, আমি এরকম নিলাম, 2টা, আর এই হচ্ছে এক। তাহলে দেখেন এর একটা আউটপুট আছে, এর একটা আউটপুট আছে, এটা তো 2x1, 2x1। তাহলে এর ইনপুট আছে 2টা, ইনপুট আছে 2টা, এর একটা সিলেক্টর আছে, এর একটা সিলেক্টর আছে। এবার আমরা যদি এই 2টা সিলেক্টরকে শর্ট করে দিই এন্ড তাকে একটা সিলেক্টর বানাই ফেলি, আর এর তো একটা সিলেক্টর আছে, একটা আউটপুট আছে, আর ইনপুট আছে 2টা, বাস। তাহলে দেখেন এখন টোটাল ওভারঅল সিস্টেমের ইনপুট হয়ে গেল না 4টা। তাহলে এইটা ধরলাম I0, I1, I2, I3। এই যে এই 2টা লাগবে সিলেক্টর, তাহলে ধরলাম এই সিলেক্টরের নাম দিলাম, কথার কথা হচ্ছে S0, এই সিলেক্টরের নাম দিলাম S1। উল্টাও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। না, S0, S1 এটাই হচ্ছে, এই ক্রমটা ঠিক আছে, কারণ আমাদের ওইভাবেই পাঠাইতে হবে। এর যে 2টা আউটপুট, এই আউটপুটকে আমরা হচ্ছে ইনপুটে কানেক্ট করে দেব, বাস। আমাদের তৈরি হয়ে গেল একটা 4x1 মার্কস। কি দিয়ে তৈরি করলাম? 2x1। এখন দেখি আসলেও কাজ করতেছে কিনা। মনে করেন আমরা এখন 0 0 ইনপুট দিলাম, তার মানে এইখানে 0 ইনপুট দিলাম,
এইখানে জিরো ইনপুট দিলাম। এখন বলেন তো, এখানে যদি জিরো ইনপুট দেই, এই মার্কসের আউটপুটে কত পাবো? বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে যদি জিরো দেই, এই মার্কসের আউটপুটে পাবো i0, আর এই মার্কসের আউটপুটে পাবো হচ্ছে i2, কারণ প্রথমটা জিরো বলতে জিরো নাম্বার, এই এটার জন্য এটা জিরো নাম্বার, এটার জন্য এটা জিরো নাম্বার। তাহলে জিরো দিলে জিরো নাম্বার ইনপুটটা আউটপুটে পাবো, জিরো নাম্বার ইনপুটটা আউটপুটে পাবো। আবার এখানে যেহেতু জিরো দেওয়া, এই মার্কসের জিরো নাম্বার ইনপুটটা আউটপুটে পাবো, তাহলে জিরো নাম্বারে আছে i0, তার মানে আউটপুটে পাবো i0। তার মানে এখানে পাবো i0 যখন জিরো জিরো দেব। আচ্ছা, যদি জিরো ওয়ান দেই, 0 1 মানে হচ্ছে S1 এ জিরো, কিন্তু এইখানে দিচ্ছি ওয়ান। এখানে ওয়ান দেওয়ার মানে হচ্ছে এক নাম্বারটা আউটপুটে আসবে, এখানে ওয়ান দেওয়ার মানে হচ্ছে এক নাম্বারটা আউটপুটে আসবে। আর এখানে জিরো দিছি, জিরো দেওয়ার মানে জিরো নাম্বারটা আউটপুটে পাবো, তার মানে আমি i1 কে আউটপুটে পাবো। দ্যাট মিন্স এখানে পাবো i1। এবার প্রত্যেকটা আমরা এভাবে টেস্ট করে দেখতে পাবো যে ট্রুথ টেবিলটা কাকে ফলো করবে, অবশ্যই 4/1। এবার যদি 1 0 দেই, তার মানে S1 এ তো জিরো দিচ্ছি, মানে S0 তে জিরো দিচ্ছি, আর S1 এ ওয়ান। ওকে, জিরো নাম্বার দিছি মানে জিরো নাম্বারটা আউটপুটে পাবো, জিরো নাম্বার দিছি মানে জিরো নাম্বারটা আউটপুটে পাবো। এখানে যেহেতু ওয়ান দিছি, ওয়ান নাম্বারটা আউটপুটে পাবো, তার মানে এখানে পাবো i2। এবার যদি 1 1 দেই, তার মানে এই দুইটা সুইচে আমরা দিচ্ছি ওয়ান। এখানে তো ওয়ান আছে, এখানেও দিচ্ছি ওয়ান। ওয়ান দিলে আমরা কি জানি, এক নাম্বারটা আউটপুটে পাবো। এটার এক নাম্বার বলতে i1 বোঝাচ্ছে, এটার এক নাম্বার বলতে i3 বোঝাচ্ছে। এখানে আবার এক দেওয়া আছে, এক মানে এক নাম্বারটা আউটপুটে পাবো, এক নাম্বার বলতে এখানে i3 বোঝাচ্ছে, তার মানে আউটপুটে পাবো i3। তাহলে দেখেন এই পুরো সিস্টেমটা অ্যাকচুয়ালি যে ট্রুথ টেবিল তৈরি করতেছে, সেটা অবশ্যই 4/1 এর ট্রুথ টেবিল। জিরো জিরো দিলে i0, দেন i1, i2, i3। আমরা অলরেডি 4/1 এর ট্রুথ টেবিল কিন্তু এরকম দেখে আসছে যে 0 1 2 3। তাহলে এইভাবে কিন্তু আমরা চাইলে 2/1 দিয়ে ইজিলি 4/1 মার্কস তৈরি করতে পারি। পরীক্ষায় কিন্তু এরকম ভাবে আসতে পারে যে তৈরি করে দেখাও, ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার মার্কস গেল। আমাদের কিন্তু এবার প্রশ্ন আসতে পারে ডি মার্কস নিয়ে। ডি মার্কস জাস্ট মার্কসের উল্টা। তার মানে এখানে সিলেক্টর লাইন আছে, আমি প্রথমত আহ ওখানে 2/1 নিছিলাম, এখানে মনে করেন 1/2 নিলাম। তার মানে এখানে আমাদের ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে দুইটা। এটা হচ্ছে সিলেক্টর লাইন। এটা মনে করেন আমাদের দিলাম এ, এটা হচ্ছে i0, i1। এখানে সিস্টেম হচ্ছে ওই একই। আহ, আমি এখানে যা দিব সেটা কোথায় পাবো, এটা ডিপেন্ড করবে হচ্ছে এস এর উপরে। তবে এখানে মনে রাখতে হবে, শুধুমাত্র একটাতে আউটপুট পাবো, আর একটা সবসময় জিরো হবে। সবসময় এটা খেয়াল রাখতে হবে, একটাতে আউটপুট পাবো, আর একটা সবসময় জিরো হবে। তাহলে ইনপুট হচ্ছে এ, আর আউটপুট হচ্ছে i0, i1। আর ডিপেন্ড করতেছে সুইচের উপরে, তাহলে সুইচ যদি জিরো দেই,
এ তে যদি জিরো দেই, এই মানটা আই জিরোতে পাবো, আর আরেকটা পাবো জিরো। সুইচের মান যদি ওয়ান দেই, আচ্ছা সুইচের মান জিরো তো এখনো শেষ হয় নাই, সুইচের মান জিরো দিলাম, কিন্তু এ তে দিলাম ওয়ান, এটা পাবো আই জিরোতে, আর একটা পাবো জিরো। সুইচের মান দিলাম ওয়ান, এ তে দিলাম জিরো, এটা পাবো, এই যে এক যেহেতু দিছি, এক নাম্বারে আউটপুটে পাবো, আর একটা পাবো জিরো। এর মান ওয়ান দিলাম, এখানে দিলাম ওয়ান, এটা পাবো আউটপুটের এক নাম্বারে, আর একটা পাবো জিরো। তার মানে আমি বলতে চাচ্ছি যে সিম্পলি এরকম লেখা যায় যে সুইচে যদি জিরো দেই, তাহলে আই নটে পাবো হচ্ছে এ, আর আই ওয়ানে পাবো জিরো। সুইচে যদি ওয়ান দেই, আই নটে পাবো জিরো, আই ওয়ানে পাবো এ। এটা কি বুঝতে পারছেন? ভাই ফার্স্ট ট্রুথ টেবিলটা বুঝি নাই, এইটা একটু আরেকবার। এইটা, আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ আমি কি এইটা। বলতেছি, সব সময় খেয়াল রাখতে হবে সুইচের দিকে আমরা তাকাবো। সুইচ ডিসাইড করবে যে এর যে মান সেটা আসলে কোন জায়গায় পাবো। সুইচ যদি জিরো হয়, এর মানটা আই জিরোতে পাবো। সুইচ যদি ওয়ান হয়, এর মানটা আই ওয়ানে পাবো। আচ্ছা সুইচ জিরো, তাহলে এর মান কোথায় পাবো? আই জিরোতে পাবো। জিরোতে পাবো। হ্যাঁ, সুইচ জিরো, এর মান জিরো, তাহলে আই জিরোতে এর মানটা দেখেন বসে গেছে, এর মান জিরো, জিরো বসে গেছে। সুইচ জিরো, এর মান যা সেটা আই জিরোতে বসে গেছে, আর অপোজিটটা বলে দিলাম জিরো হবে সব সময়। তাহলে সুইচ ওয়ান, এর মান এখন কোথায় যেয়ে বসবে? আই ওয়ানে যেয়ে বসবে। সুইচ ওয়ান, এর মান এখন কোথায় যেয়ে বসবে? আই ওয়ানে যেয়ে বসবে, আর অপোজিটটা তো সবসময় জিরো হবে, সেটা তো বলেই দিলাম। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আচ্ছা তাহলে এখন আই নট তৈরি করব কিভাবে? দেখেন আই নটে ওয়ান পাইছি এক জায়গায়, এই ওয়ানটা কার জন্য পাচ্ছি? এস এস বার জিরো এর জন্য পাচ্ছি। এস বার এ, আই ওয়ান এক পাইছি এক জায়গায়, কার জন্য পাচ্ছি? আই এস ওয়ান এর জন্য পাচ্ছি। এস এ। এই শেষ। এখন এটার হ্যাঁ ডিজাইন করাটা খুবই সহজ, আশা করি সবাই ডিজাইন করতে পারবেন। তা এই হচ্ছে মোটামুটি আমাদের ডি মার্কসের সিস্টেম। ঠিক আছে, আর বুঝলাম। 4/1 একই কাহিনী, মানে সরি 1/4, তাহলে ওইটাও একই ভাবে করবেন। শুধু মনে রাখতে হবে এই সুইচের উপরে আমাদের ডিপেন্ড করবে যে ইনপুটটা কোন আউটপুটে পাবো, সেই আউটপুটেই পাবো, বাকিটা হবে হচ্ছে জিরো। এই কথাটুকু মনে রাখলেই ওকে, আর অন্য কিছু কিন্তু মনে রাখা লাগবে না। এবার মার্কসের কিছু আমরা একটু কাজ দেখব, যে মার্কস দিয়ে কিভাবে কোনো কিছু ডিজাইন করা যায়। দেখেন আমাদের এখানে এবিসি আছে, এটা করতে হবে ইউজিং 4/1 মার্কস, ইউজিং 2/1 মার্কস, মানে এট এ টাইম হয়তো যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। হয়তো বলে দিল 2/1 দিয়ে করো, বা বলে দিল 4/1 দিয়ে করো, তাহলে আমরা প্রথমে 2/1 দিয়ে করি, তারপর 4/1 দিয়ে করি। খেয়াল করে দেখেন ইনপুট কয়টা আছে? তিনটা। কিন্তু টু তিনটা। বাই ওয়ানের দিকে তাকান, একটা 2/1 মার্কসে ইনপুট থাকে কয়টা? দুইটা। আর সিলেক্টর লাইন থাকে আউটপুট একটা। থাকে একটা একটা। যদি প্রশ্নে, ধরেন একটা প্রশ্ন জাস্ট এরকম করে দিছে, তার মানে প্রশ্নে আপনাকে কিন্তু বলে নাই, মানে কাকে সিলেক্টর হিসাবে ইউজ করতে হবে এটা বলে দেয় নাই। যদি না বলে, তার মানে বুঝতে হবে যে ওইটা টোটালি আপনার উপরে, আপনার যাকে ইচ্ছা সিলেক্টর ধরতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি প্রশ্নে বলে দেয়, তখন কিন্তু সেটাকেই ধরতে হবে। এখানে যেহেতু বলে নাই, আমি এ কে সিলেক্টর হিসাবে ধরে নিলাম। তার মানে এই যে এস যেটা আছে, সেই এস এর জায়গায় কাকে বসাচ্ছি আমি? এ। এ কে বসাচ্ছি। আর এই দুই জায়গায় আমি বি আর সি বসাই দেব, বিষয়টা এরকম না। কারণ আমি চাইলে যদি এখানে যদি বি আর সি বসাই, তাহলে আউটপুটে কে চলে যাবে বলেন তো? এর মান জিরো হলে বি চলে যাবে, সি চলে যাবে, বাট এ তো তা নাও বলতে পারে। তাহলে আমাকে এখন দেখতে হবে যে এই যে ফাংশন এ আসলে কি চাচ্ছে।
আউটপুটে কাকে পাঠাইতে চাচ্ছে তার উপরে ভিত্তি করে আমার এই দুইটা ইনপুট বসাইতে হবে। এইটুকু কি ক্লিয়ার সবাই? হুম। তাহলে আমি তিনটা থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে দিলাম, আর বাকি যে দুইটা, এইটা আমি আগেই বসাবো না, এর উপর ডিপেন্ড করবে যে কত বসাবো। তাহলে আমি একটা কে ম্যাপ আঁকাই ফেলি এখানে, তাহলে হুম। খুব ইজিলি আমরা এটা সলভ করে ফেলতে পারবো। যেহেতু তিনটা মানে ভ্যারিয়েবল তিনটা, তাহলে তিন ভ্যারিয়েবলের একটা কে ম্যাপ নেব। এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, জিনিসটা সহজ, কিন্তু প্রথমবার একটু ঝামেলা লাগতে পারে। তাহলে এই বরাবর আমি এ কে নিলাম, আর এই বরাবর আমি বি আর সি কে নিলাম। এটা দিলাম 0, এটা 1, এটা তো 0 0 0 1 1 1, আর এটা হচ্ছে 1 0। খুব মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। এই হুম। সিলেক্টরের মান কি কি হতে পারে? সিলেক্টরের মান 0 হতে পারে, অথবা সিলেক্টরের মান 1 হতে পারে, তাই না? হুম। তাহলে সিলেক্টরের মান যদি 0 হয়, দেখেন এই যে সিলেক্টর 0 বলতে আসলে এই বরাবর বোঝাচ্ছে, আর সিলেক্টরের মান 1 বলতে আসলে এই বরাবর বোঝাচ্ছে। এটাও বুঝলাম, ওকে, পরে এটার কাজ করতেছি। এবার আমাদের যেই ভ্যালু গুলো আছে সেটা আমরা এখানে বসাবো। তাহলে এক, এক কোনটা? 0 0 1। হুম। তিন, তিন মানে 0 1 1। পাঁচ, পাঁচ মানে হচ্ছে 1 0 1। আর ছয়, ছয় মানে হচ্ছে 1 1 0। জিরো। ক্লিয়ার? বসানোর হুম। কাজ শেষ। এইবার আমরা আসি সিলেক্টর লাইনের কাজ এখন। তাহলে সিলেক্টরের মান হয় 0 হইতে পারে, নাহলে 1 হইতে পারে। তাহলে সিলেক্টর যদি 0 হয়, তাহলে আমাদের এই বরাবর তাকাতে হবে। এই বরাবর কি আছে না আছে আমার আর দেখার দরকার নাই। কে ম্যাপ ডিজাইন আর মার্কস ডিজাইন দুইটা কিন্তু আলাদা জিনিস। কে ম্যাপ হলে আমরা কি করতাম? আমরা সবগুলো মিলাই একটা ফাংশন আনার চেষ্টা করতাম, ওই যে যতগুলো এক প্যাকেট করা যায় এই সেই হাবি যাবে। বাট এইখানে সেইটা না, এখানে টোটালি সিলেক্টরের উপর ডিপেন্ড করে কে ম্যাপ ডিজাইন করতে হবে। তাহলে সিলেক্টরের মান 0 হইতে পারে, সিলেক্টরের মান 1 হইতে পারে। তাহলে সিলেক্টরের মান যখন 0, তখন আউটপুটে কার জন্য 1 পাচ্ছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। বিষয়টা কিন্তু সবসময় এটাই করতে হবে। সিলেক্টরের মান যখন 0, তখন আউটপুট কার জন্য 1 পাচ্ছে সেটা খুঁজতে হবে। সিলেক্টরের মান যখন 1, আউটপুট কার জন্য 1 পাচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। তার মানে দেখেন সিলেক্টর যখন 0, তখন এই বরাবর হুম। হিসাব করতে হবে। এন্ড এই বরাবর আমি দেখেন 1 পাচ্ছি দুইটা। তাহলে হুম। এখন আমাকে প্যাকেট কিন্তু ওইভাবে করতে হবে। তাহলে এখন আমাকে প্যাকেট করতে হবে এইটুকু। এদের দিকে হুম। আমি তাকাবো না, কারণ এখন আমার সিলেক্টর কিন্তু 0। এবার হুম। এর দিকে একটু তাকান। সিলেক্টর কখনোই ফাংশনে আসবে না, সিলেক্টর তো 0 আলাদা। ফাংশন কিন্তু ওই বি আর সি এর উপর ডিপেন্ড করবে। তাহলে এই 1 1 করলাম, দেখেন তো এরা কি দুইজনই চেঞ্জ হয়ে যাচ্ছে না? না, দুইজন হুম। চেঞ্জ হচ্ছে না, সরি। বি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সিটা দেখেন ফিক্সড আছে না? ঠিক। তার মানে আমি বলতে পারি এই বরাবর কাকে পাচ্ছি? সি কে পাচ্ছি। বুঝতে পারছি। ওকে। এবার সিলেক্টর 0-র কাজ আমি করে ফেললাম। এবার সিলেক্টর 1-এর কাজ করতে হবে। সিলেক্টর 1 তো এই বরাবর, এদেরকে কি প্যাকেট করা যায়? সেট করা যায় না। দুইজন তো দুই জায়গায়, এদের আর কি প্যাকেট করব? তার মানে দুইজন যদি দুই জায়গায় থাকে, তার মানে আমাদের এদের কি একটা একটা করে প্যাকেট করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি এটা করব। না, এটা করা যাবে না, কেন? কারণ সিলেক্টর যখন 1, তখন 0-র দিকে আর তাকানো যাবে না। সিলেক্টর যখন 0, তখন আর 1-এর দিকে তাকানো যাবে না। এমনি কে ম্যাপ হলে আমরা এটা একটা প্যাকেট করতাম, এটা একটা প্যাকেট করতাম, এ একাই থাকতো, ওইটা সমস্যা না। কিন্তু এখন আমার সিলেক্টরের উপর ডিপেন্ড করে। কিন্তু এদেরকে দেখেন আর প্যাকেট করা যাচ্ছে না। তার মানে একলা একলা প্যাকেট করতে হবে, এইটা একটা প্যাকেটে যাবে, এইটা একটা আর একটা। প্যাকেটে যাবে। তাহলে এখন একটা একটা যদি প্যাকেট হয়, তাহলে এর দিকে তাকান, এটা সমান কত? বি বার সি। হুম। আর এটা এটা মানে কত? সি বার। বি সি বার। এই যে
এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি গেট। হুম। এটা কিন্তু একটা এক্সঅর গেট, এক্সঅর গেটে নর্মালি আসলে প্যাকেট হয় না। হ্যাঁ, হ্যাঁ, এইবার এক্সরগেট। কিন্তু আমাদের আসল কাহিনী শুরু। এবার ভালো করে বুঝেন, এবার কথাটা বলি, দেন বুঝতে পারবেন। আচ্ছা, আমি এইটার দ্বারা এইটাই বুঝালাম যে এর মান যখন 0, তখন আউটপুটে যে 1 পাবো এটা কার উপর ডিপেন্ড করতেছে? সি এর উপর ডিপেন্ড করতেছে। এর মান যখন 1, তখন আউটপুটের মান যে 1 হবে এটা কার উপর ডিপেন্ড করতেছে? এইটার উপর ডিপেন্ড করতেছে। ক্লিয়ার? দুইটার, হ্যাঁ, বুঝতে পারছি। জাস্ট এই কাজটুকু যদি বুঝেন, আমরা এইটাই ডিজাইন করে দিলে আমাদের কাহিনী শেষ। কি কাহিনী? এবার আসি আমাদের মূল বিষয়। আচ্ছা, সিলেক্টরের মান যদি 0 হয়, আউটপুট বুঝলাম সি এর উপর ডিপেন্ড করবে, কিন্তু আউটপুট কোন লাইন থেকে যাবে? এই মার্কসে এর মান যদি 0 হয়, আবার বুঝেন, এর মান যদি 0 হয়, তাহলে এই দুইটা তারের ভিতর থেকে কোন তার থেকে আউটপুটে মান যাবে? কিছুক্ষণ আগে বললাম কিন্তু, এইটা থেকে, এই যে I0 থেকে। তার মানে এর মান যদি 0 বসায়, আউটপুট কার থেকে মান নেবে? আই নট I0। থেকে মান নেবে। কিন্তু এই কে ম্যাপ কি বলতেছে? যে আমার সি কে দেওয়া লাগবে। তাহলে সি কে যদি এখানে পাঠাইতে চাই, আমি কি করব? এখানে সি দিয়ে দেব। ক্লিয়ার? হুম। আর এখানে কাকে পাঠাতে হবে? এই যে বি আর সি এর এক্সঅর কে পাঠাইতে হবে। তাহলে এখানে তো একটা দিলে হচ্ছে না, তাহলে এখানে আমি কি করব? এক্সরগেট আগে দিতে হবে। এটা তো সি ইনপুট দিছি, তাহলে এখান হুম। থেকে একটা তার নিব। সিতে। আর এই যে এখানে একটা বি ইনপুট দিয়ে দেব। এখন বলেন যে ডিজাইনটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এটা কিন্তু প্রথম প্রথম একটু ঝামেলা মনে হলেও কয়েকবার মানে প্র্যাকটিস করেন, দেখবেন যে আমার যখন খুব ইজি ডিজাইন হয়ে করব যাবে। তখন আর এই ম্যাপের দিকে আর তাকানো যাবে না। না তখন না। হচ্ছে আগের মতোই হচ্ছে আগাতে হবে। হুম। মানে আমাদের আলাদা আলাদা দুইটা কনসেপ্টকে কম্বাইন করতে হবে। কে ম্যাপের একটা হুম। কনসেপ্ট আমরা জানি, সেটা হুম। বের করলাম। আবার মার্কসের তো একটা কনসেপ্ট আছে, সেটাকেও কাজে লাগাইতে হবে, দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। তার মানে আলটিমেটলি দেখেন তিনটা ইনপুট হয়ে গেল, আউটপুট একটা হয়ে গেল। এবার এরা কিন্তু এর কাজ করবে। আমরা চাইলে এখন প্রমাণও করতে পারি যে হ্যাঁ এটা হবে। যেমন দেখেন, আচ্ছা একটা ওয়ান, আমি হচ্ছে 1 থেকে 2টা প্রমাণ করি, আর 0 থেকে 2টা প্রমাণ করি, কারণ এখানে যেহেতু 8টা করা লাগবে, আমি 4টা করে দেখাই, বাকিগুলো আপনারা নিজেরা করবেন। এই যে বাকি যেই ঘরের মান নাই, নিশ্চয়ই এখানে 0 আছে, এখানে 0 হুম। আছে, ফিরোজ। তাহলে এখান থেকে একটা নেই। তাহলে এই ঘরটা কার? 0 0 0। তার মানে আমি এখানেও 0 দেব, এখানেও 0 দেব, আর এখানেও 0 দেবো, তাই না? এই যে এইটা তো তিনটা ইনপুট। এবার আসি কি হচ্ছে হুম। কাহিনী। আচ্ছা, এখানে যদি 0 দেই, বলেন তো এর দিকে আর তাকাবে মার্কস? তাকাবে না। কেন? কারণ আমি এ তে 0 দেওয়ার সাথে সাথে মার্কস কি করবে? এই লাইনটাকে আউটপুটে নিয়ে ছেড়ে দেবে। হুম। মিলছে? 0 0 0 তে মিলছে। আউটপুট কত হওয়ার কথা? 0 হওয়ার কথা, তার মানে কিন্তু আমাদের জি। মিলে গেছে। এই জিরোটা খুঁজি, এই জিরোটা কত? মানে এই জিরোটা খুঁজি পরে, হুম। এটা কত? 0 1 0। জি। এতে 0 আছে, ঠিক আছে। বি তে যাবে হচ্ছে 1, ওয়ান। সি তে যাবে হচ্ছে 0। একই লজিক। এ তে 0 এক। দেওয়ার সাথে সাথে মার্কস কি করবে? আই এখান থেকে নট। ধরে নিয়ে চলে আসবে। কাহিনী শেষ। হুম। তাহলে এবার একটু 1 এর খুঁজি। 0 1 1। আচ্ছা, হুম। এটা তো 1ই থাকবে, এটাতে 1 চলে আসবে। যখনই 0 দেব, মার্কস কি করবে? এইখান থেকে ধরে নিয়ে আউটপুট বসাই দেবে। তার মানে এখানে আউটপুট কত পাবো? ওয়ান। দেখেন ওয়ান। 0 1 মানে আউটপুট কিন্তু 1ই আছে, দেখছেন? হুম। এবার এর মান 0 তো দিলাম অনেকগুলা, এর মান এখন 1 দিয়ে দেখি কি আসে। এর মান আমি দিলাম 1, কত দেখতে চাই? হুম। ধরেন আমি 1 0 0 দেখতে চাই, 1 0 0। তাহলে এখানে হুম। 0 দিলাম,
এখানে ওয়ান দিলাম। আচ্ছা, এখানে ওয়ান দেওয়ার সাথে সাথে এই ইনপুটে ওয়ান ঢুকবে, হুম। কারণ আমাদের আলটিমেট দাঁড়ালো হচ্ছে ওয়ান জিরো ওয়ান। জিরো আচ্ছা, জিরো আমরা দেখতে চাচ্ছি ওয়ান। কি 101 না, আমি দেখতে চাইলাম 100। ওয়ান হুম। জিরো জিরো দেখতে চাইছি। এখানে জিরো, এখানে জিরো, 100 দেখতে চাই আমি। হুম। আচ্ছা, এখানে যদি ওয়ান দেই, এখানে কি আছে মার্কস কিন্তু আর দেখবে না, কেন? কারণ মার্কস এখন বলবে I1টাকে আমি আই আউটপুটে ওয়ানে কি পাঠাতে আছে? চাই। আচ্ছা, এবার I1 মানে এই যে এইখানে কত আছে সেটা দেখতে হবে। এবার দেখেন, এটা একটা এক্সঅর গেট। এক্সঅর গেটে যদি এক্সঅর গেট কি গেট? অমিল গেট। এক্সঅর গেটে যদি জিরো জিরো দেই, আউটপুটে কত পাই? জিরো পাই। কেন? এক্সঅর গেটে আউটপুট হাই তখনই হবে যখন এটা অমিল হয়। যেহেতু মিলে গেছে তাহলে আউটপুট জিরো, তাহলে এখানে আমাদের আউটপুট পাবো জিরো। দেখেন তাই হয়েছে না? 100 তে আউটপুট জিরো। এবার মনে করেন 101 দেখবো। 101 মানে সি তে এখন ওয়ান দেব। এ দেখেন অমিল। অমিল হলে আউটপুট কত হয়? ওয়ান। যেহেতু ওয়ান দিছি, মার্কস কি করবে? I0টাকে আউটপুটে পাঠায় দেবে। আউটপুটে পাবো ওয়ান। এই যে দেখেন 101-এ আউটপুট হচ্ছে ওয়ান। এখন বলেন এটা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। ওকে। এবার এই সেম জিনিসটা আমাকে মনে করেন ড্র করতে বললো 4/1 মার্কস। এখন এটা 2/1 করলাম, এটা 4/1 দিয়ে করতে বলতেছে। আসতে পারে এরকম। 4/1 দিয়ে করলে আরো ইজি হবে বড়। 2/1-এ তো একটু ঝামেলা, কারণ একটা এক্সর গেট আনা লাগলো। দেখা যাবে যে 4/1-এ গেট টেট নাও লাগতে পারে, যেহেতু 4/1-এ অলরেডি অনেকগুলো পিন থাকে। তাহলে 4/1-এ সিলেক্টরই থাকে এইটা দুইটা। এইটা। আর এখানে দুইটা। তো আরো চারটা আছেই। হুম। তাহলে সিলেক্টর দুইটা, সিলেক্টরকে কিন্তু ফাঁকা রাখা যাবে না। সিলেক্টর দুইটা মানে আমাকে দুইটা নিতে হবে। তাহলে এইখান থেকে আমি যে কোনো দুইটাকে সিলেক্টর নিতে পারি। মনে করেন বি আর সি কে আমি সিলেক্টর হিসেবে কাজ করলাম, এ কে ফ্রি করে দিই। তাহলে আমাকে কি ওই সেই আবার কে ম্যাপ তৈরি করতে হবে? এটা হচ্ছে আমাদের এফ। আর এরা তো I0, I1, I2, I3। এই এই বরাবর ধরেন আছে এ, আর এই বরাবর বিসি। 0 0 0 1 1 0 1 1। এটা হচ্ছে 0 1 1। 0 0 1-এ ওয়ান বসতেছে। 0 1 1-এ ওয়ান বসতেছে। ও, এটা মনে হয় আমি বাইনারি বসাই ফেলছি। আর 1 0 1 1 1 0, এই হচ্ছে বিষয়। এখন দেখেন সিলেক্টর বি আর সি। তাহলে সিলেক্টর কি কি হইতে পারে? 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে, তাই না? তাহলে সিলেক্টর, এই যে বি আর সি কিন্তু সিলেক্টর। তাহলে সিলেক্টর যখন 0 0 তখন কি নিচের দিকে তাকাতে হবে? এবার বলেন, সিলেক্টর যখন 0 0, আউটপুট তখন কত? এই যে 0 0 বরাবর, এখন তো 0 0 এই যে এইদিকে। তাহলে আউটপুট কি সব সময় জিরো না? বুঝছেন? তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের সিলেক্টর যখন 0 0, আউটপুটে তখন কত পেতে চাই আমরা? এই যে দেখেন 0 0 পেতে চাই। 0 0 পেতে চাওয়ার মানে হচ্ছে সিলেক্টর 0 0 কোথায় থাকে? I0-এ থাকে। তার মানে এইখানে ফিক্সড জিরো দিতে হবে।
অন্য কোনো কিছু না, একদম জিরো ফিক্সড করে দিতে হবে। সিলেক্টরের মান যখন 0 1, খেয়াল করে দেখেন এই সময় আউটপুট অলওয়েজ 1। অলওয়েজ 1 কিভাবে বানানো যায়? 1 বসায় দিতে হবে। সিলেক্টর যখন 1 0, এইখানে কিন্তু অলওয়েজ 1 না, একবার দেখেন 0, একবার দেখেন 1, তার মানে এইটাকে প্যাকেট করতে হবে। এবার এ যদি প্যাকেট করি, দেখেন এ কার উপর ডিপেন্ড করতেছে? এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে সিলেক্টর যখন 1 0 দেব, তখন অ্যাকচুয়ালি I2, কিন্তু I2 তে এ কে বসাই দিতে হবে। আর সিলেক্টর যখন 1 1, 1 পাচ্ছি কার উপরে? এ বারের উপরে। দেখেন এই সময় এ বার, তো এ বার তো আর ইনপুট না, তাহলে আমরা কি করব? এখন বলেন বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? ভাই আরেকবার একটু। ওকে, তাহলে বললাম যে এইখানে অলওয়েজ আমাকে সিলেক্টরের উপর ডিপেন্ড করে ডিজাইন করতে হবে। তাহলে সিলেক্টর যখন 0 0, তখন আউটপুটের দিকে তাকাতে হবে। সিলেক্টর যখন 0 0, আমি আউটপুটের দিকে তাকাই, দেখতেছি আউটপুট অলওয়েজ 0 পেতে হবে। এখন বলেন তো, সিলেক্টর যখন 0 0, আউটপুটে কোন তারটা শর্ট হয়? I0 তারটা শর্ট হয়। এবং আমি অলওয়েজ যদি 0 পেতে চাই, তাহলে একে আমাকে 0 ফিক্সড করে দিতে হবে। তাহলে আমি এই তারে দেখেন 0 দিয়ে দিলাম। তার মানে সিলেক্টরের মান আপনি যখনই 0 0 বসাবেন, আউটপুটে অলওয়েজ 0ই যাবে। এবং কে ম্যাপ তো তাই বলতেছে, সিলেক্টরের মান যখন 0 0, আউটপুটে অলওয়েজ 0ই যেতে হবে। সিলেক্টরের মান যখন 0 1, আউটপুটে অলওয়েজ 1। তাহলে আমি যদি, আর 0 1 বলতে কোন পিন? অবশ্যই I1। তাহলে I1-এ আমি ফিক্সড 1 দিয়ে দিলাম। তাহলে সিলেক্টরের মান যখনই 0 1 হবে, আউটপুটে 100% I1 যাবে, তার মানে 1 চলে যাবে। সিলেক্টরের মান যখন 1 0, তখন আমি দেখতেছি আউটপুটটা ডিপেন্ড করতেছে এ এর উপরে। এই যে 1 হয়েছে কোথায়? এ এর উপরে। তাহলে আমি 2 তে এ ইনপুট দিয়ে দিলাম। আর সিলেক্টর মান যখন 1 1, তখন আমাদের ওয়ানটা দেখতেছি কার উপরে? এ বারের উপরে। তাহলে I3-তে এ বার দিয়ে দিলাম। এখানে যদি এ আর নট গেট দিয়ে দিই, তাহলে তো অবশ্যই এখানে এ বারই যাচ্ছে। এখন কি ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, এরকম কিন্তু আরো অনেক প্রশ্ন আসতে পারে। এটাতে 4টা দিছে, 4/1 মার্ক দিয়ে। এইখানে দেখেন আবার প্রশ্নে বলেই দিছে যে এবি কে সিলেক্টর লাইনে নিতে হবে। তাহলে এরকম কিছু কিছু জায়গায় আবার প্রশ্নে বলে দিতে পারে। বলে দিলে তখন ওইটাই করা লাগবে, আমাদের ইচ্ছা মতো নেওয়া যাবে না। আর না বলে দিলে টোটালি আপনার ইচ্ছা যে আপনি কাকে সিলেক্টর লাইনে নেবেন না নেবেন। তাহলে এবি কে যদি বলি, তার মানে দেখেন এই যে আমার এবি কে সিলেক্টর লাইনে দিয়ে দিলাম। ইনপুট কিন্তু এখানে 4টা আছে। এবার ঝটপট করে এই যে এইটা আমাকে কে ম্যাপ এখন বানাতে হবে। 4 ইনপুটের একটা কে ম্যাপ বানাতে হবে। তাহলে ওয়ান গুলা বসাই ফেলি, কোথায় কোথায় ওয়ান বসতেছে? 0-তে 1 বসতেছে, 1-এ 1 বসতেছে, 5-এ 1 বসতেছে। 5 মানে হচ্ছে 0 1 0 1, 0 1 0 1।
ছয় মানে হচ্ছে 110, 0110। সাত মানে হচ্ছে 011, 011। নয় মানে হচ্ছে 1001, 1001। 10 মানে 1010। আর 15 মানে সবগুলা ওয়ান, 1111। ওকে, তাহলে সিলেক্টর এ আর বি, এ আর বি কি কি হতে পারে? 00 হতে পারে, 01 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে। 00 বলতে I0, তার মানে এই কম্বিনেশনটা যা পাবো সেটা I0-তে বসাবো, এই কম্বিনেশনে যা পাবো I1-এ বসাবো, এই কম্বিনেশনে যা পাবো I2-তে বসাবো, এই কম্বিনেশনে যা পাবো I3-তে বসাবো। 00 কম্বিনেশন বলতে এই বরাবরের ঘর বোঝাচ্ছে, এই যে AB-র মান 00, তাহলে এই বরাবরের ঘর বোঝাচ্ছে। এই বরাবরের ঘরে প্যাকেট করতে হবে। এই বরাবরের ঘরে প্যাকেট করার মানে হচ্ছে প্যাকেটটা এইভাবে হবে। এবার খেয়াল করেন তো, এই বরাবর যদি প্যাকেট করি, সি আনচেঞ্জ, ডি চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি এটা সি বার না? বুঝতেছেন? এটা একটু হ্যাঁ ভাইয়া, সরাই বুঝতেছি। সরাই করি, তাহলে হচ্ছে আমরা একবারে ইনপুটও দিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমি কি বললাম, যে এই 00-তে যা পাবো সেটা I0-তে বসাই দেবো। তা আমি তো দেখতেছি 00-তে সি বার পাইছি, তাহলে সি বার যদি পাই তাহলে সি বারটা আমাকে এখন I0-তে বসাই দিতে হবে। তাহলে এই যে I0 আছে, I0-তে আমি সি বার বসাই দিলাম। বাস, কাহিনী শেষ। দেন 01, 01 বলতে এই দিকে। এখন তিনটাকে তো আর প্যাকেট করা যায় না, আমরা সবসময় শিখছিলাম 2 4 8 এইভাবে প্যাকেট করতে হয়। তাহলে নিশ্চয়ই এখন আমাকে প্যাকেট করতে হবে এই দুইটাকে একবার, আর এই দুইটাকে আর একবার, এইভাবেই প্যাকেট করতে হবে, কিছু করার নাই। তাহলে প্রথম দুইটাকে যদি প্যাকেট করি, কত থাকতেছে? ডি। আর দ্বিতীয় দুইটাকে যদি প্যাকেট করি, থাকতেছে সি। আর যখনই প্যাকেট আলাদা আলাদা হয় তখন প্লাস সি দিতে হয়। তার মানে এটা বসবে কোথায়? 01 যেহেতু দিছি, দেখেন I1-এ বসবে, তাহলে I1-এ কে কে যাবে? ডি আর সি এর অর। সি তো অলরেডি আমরা এখানে বসাইছি, ডি একটা ইনপুট নিতে হবে, জাস্ট এখানে কানেক্ট করে দেবো। আই থিংক এটা বুঝতে পারি। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এবার আমাদের 10 দেখতে হবে। ওকে, তার মানে এবি যখন 10, এইখানে যে কম্বিনেশনটা পাবো সেটা বসাই দিতে হবে I2-তে। দেখেন এইখানে কিন্তু আবার একই অবস্থা, প্যাকেট করার সুযোগ নাই, দুইটা ওয়ান আলাদা আলাদা হয়ে গেছে। তো স্বাভাবিক কথা, যা থাকবে তাই। তাহলে এই ওয়ানটা পাচ্ছি সি বার ডি এর জন্য, এই ওয়ানটা পাচ্ছি সি ডি বারের জন্য, তার মানে সি আর ডি এর একজোড়। আমরা বুঝে ফেলছি, তো এখানে আমি আর অত কিছু লিখলাম না, এখানে ডিরেক্ট বসাই দিই যে সি আর ডি এর একজোড়। ডি আর সি যেহেতু অলরেডি আমরা একটা লাইন বানায় রাখছি, এখান থেকে কানেক্ট করে দেব। ওকে, আর লাস্ট থাকলো 11। 11-এ তো একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি ডি। সি ডি মানে হচ্ছে সি আর ডি এর এন্ড গেট। আচ্ছা, এখান থেকে আর আমি আচ্ছা এখানে নিয়ে আসি, সমস্যা নাই। এইটা কানেকশন দিয়ে দিলাম এইখানে, আর এইটা কানেকশন দিয়ে দিলাম এখানে, বাস। এই আমাদের কাহিনী শেষ। এখন বলেন, বুঝতে পারছেন কিনা এটা ডিজাইন করা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি।
আচ্ছা, এই খুব হচ্ছে আমাদের। ইন্টারেস্টিং ম্যাথ, অনেকদিন পরে করা হলো আর কি। হ্যাঁ, মানে জাস্ট একটু আমাদের একটু চিন্তা ভাবনা বা ইয়ে করলেই ওকে, যে কিভাবে কি হচ্ছে। এই জন্য সবসময় মনে রাখতে হবে নর্মালি কে ম্যাপ আর এই মার্কসের সিলেক্টর কে ম্যাপের ভিতরে একটু পার্থক্য আছে। এখানে আমরা এই যে প্যাকেট যে করব, এটা সিলেক্টর লাইন বরাবর করতে হবে সব সময়, ওভারঅল কে ম্যাপকে চিন্তা করে করা যাবে না। এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এবার আপনাদের কাজ হচ্ছে একটু নেট থেকে হোক বই থেকে হোক এই টাইপের কয়েকটা প্র্যাকটিস করেন, দেখবেন যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর সমস্যা থাকার কথা না, আমি যেভাবে বললাম এইভাবে যদি বুঝেন, দরকার হয় ভিডিওটা পরে আর একবার দেখেন, দেখে জাস্ট প্র্যাকটিস করলেই ওকে। এবার আর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিমস। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। সিমস কি? কমপ্লিমেন্টারি মস। আমরা যে মসফেট দেখছিলাম ওইখানে দুইটা ছিল, একটা হচ্ছে এন মস, একটা ছিল পি মস। এই এন মস আর পি মস মিলেই মূলত আমাদের তৈরি করা হবে সিমস। এবং সিমস কে যে বিভিন্ন লজিক গেট বলতেছি, এন্ড গেট, নট গেট, এইগুলা অ্যাকচুয়ালি তৈরি করা হয় এই মসফেট গুলা দ্বারা। তো এখানে কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা এন মস বলতে এইটাকে বুঝবো সিম্পলি, আর পি মস বলতে এইটাকে বুঝবো। এটা হচ্ছে আমরা এন মস বুঝবো, এটাকে আমরা পি মস বুঝবো। এন মস, এন মসটায় অ্যাক্টিভ হয় ওয়ান দিলে, আর পি মস অ্যাক্টিভ হয় জিরো দিলে। এই কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে এন মস অ্যাক্টিভ হয় ওয়ান দিলে, পি মস অ্যাক্টিভ হয় জিরো দিলে। এবং নট গেটটা সবসময় আমাদের মনে রাখা লাগবে। আমি একটু আঁকাই দিই। এটা শুরু করার আগে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে পুল ডাউন, আর একটা হচ্ছে পুল আপ। সবসময় মনে রাখতে হবে পুল ডাউনে আমাদের এন মস থাকবে, এইগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের। আর পুল আপে আমাদের পি মস থাকবে। এখন যেভাবে আপনার সুবিধা হয় সেইভাবে মনে রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখা লাগবে, সিম্বল মনে রাখা লাগবে। এন্ড পুল ডাউনে কে যাবে, পুল আপে কে যাবে। আমি নট গেটটা দিয়ে দেন, বাকিগুলো শুরু করি। তাহলে দেখেন পুল ডাউনে যাবে এন মস, তাহলে আমি একটা এন মস নিলাম, এটা ডাউন। আর আপ সাইডে আমি একটা পি মস নিলাম। এই দুইটা মসফেটের যে সংযোগ স্থল, এইখান থেকে আমরা আউটপুট নেব। আর যেহেতু নট গেট, নট গেটে সবসময় ইনপুটকে শর্ট করে দিব, কারণ নট গেটের ইনপুট হয় একটা, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। কিন্তু গেটই তো চলবে না যদি গেটটাকে আমরা বায়াসিং ভোল্টেজ না দেই। সবসময় মনে রাখতে হবে উপরে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, আর এই যে পুল ডাউন, এইখানে আমরা গ্রাউন্ড অ্যাপ্লাই করে দিব। এবং এইটাকে আমরা বলতেছি হচ্ছে নট গেট। এই নট গেটটা আমাদেরকে মনে রাখতে হবে সব সময়, এটা আমাদের কাজে লাগতে পারে। এবার এটা যে নট গেট, সেটা একটু দেখি যে এটা অ্যাকচুয়ালি নট গেট কিভাবে কাজ করতেছে। ধরেন আমি ইনপুটে দিলাম জিরো। ইনপুট যদি জিরো দেই, কোন মসটা অ্যাক্টিভ হয়? পি মসটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার মানে আমরা আপাতত মনে রাখবো এই মাথা আর এই মাথা শর্ট হয়ে যাওয়া। তাহলে জিরো দিলাম মানে এটা অফ, তাহলে এটা কিন্তু অফ। কিন্তু এইটা এই মাথা এই মাথা শর্ট হয়ে যাবে। এই মাথা এই মাথা শর্ট হওয়া মানে কি, এখানে যে ভোল্টেজটা আছে সেটা আউটপুটে পাবো। তো আউটপুটে ভোল্টেজ পাচ্ছি, এটাকেই আমরা বাইনারিতে ওয়ান হিসাবে ডিনোট করে থাকি। এবার যদি উল্টাটা দেই, তাহলে জিরো দিলে ওয়ান পেলাম, এটা মনে রাখেন, জিরো দিলে ওয়ান পেলাম। তাহলে এই গেটে আমরা জিরো দিলে আউটপুটে ওয়ান পাচ্ছি। এবার যদি আমি ওয়ান দেই, ওয়ান দেওয়ার মানে এইটা আর কাজ করবে না, কারণ পি মস্ত ওয়ানে কাজ করে না, জিরোতে কাজ করে। তাহলে অফ হয়ে গেল, এটা অফ মানে ওপেন। কিন্তু এটা কাজ করবে, পি এন মস ওয়ানে কাজ করবে। ওয়ান মানে এই মাথা আর এই মাথা শর্ট হয়ে গেল। দেখেন গ্রাউন্ড এইখানে কানেক্ট হয়ে গেল, গ্রাউন্ড কানেক্ট হওয়া মানে এটা জিরো মিন করে। তার মানে দেখেন এই গেটে জিরো দিলে ওয়ান পাচ্ছি, ওয়ান দিলে জিরো পাচ্ছি, এটাই তো নট গেটের বৈশিষ্ট্য। তার মানে এইটা একটা নট গেট হিসাবে কাজ করবে।
ওকে, তাহলে এটা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে একটা নট গেট। আমাদের কখনো যদি প্রয়োজন হয় তখন আমরা এটা হচ্ছে ইউজ করব। এবার আমরা আসি দুইটা অপারেশন, একটা হচ্ছে এন্ড অপারেশন, একটা হচ্ছে অর অপারেশন। আমি কিন্তু আবার বলতেছি অপারেশন, গেট না। গেট আলাদা জিনিস, অপারেশন আলাদা জিনিস। অর অপারেশন, আমরা যদি এন মসের কথা বলি, সবসময় এন মসটা মনে রাখবেন, পি মসটা উল্টা এরকম মনে রাখবেন। এন মসের ক্ষেত্রে অর অপারেশন হচ্ছে প্যারালাল অপারেশন, মানে প্যারালাল কানেকশন। অর অপারেশন হচ্ছে প্যারালাল কানেকশন। আচ্ছা, এটা আমরা এইভাবে দিই, কিন্তু বইগুলোতে এইভাবে ইউজ করে। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি অর অপারেশন। আচ্ছা, যেহেতু তীর চিহ্ন দিচ্ছি না, এটাকে এইভাবে না নিয়ে ওইভাবে দেখান, নাইলে আবার দুইটা মিক্সড হয়ে গেলে ঝামেলা। এইভাবে দিলে আবার তীর চিহ্ন দেয়া লাগবে। তার পরেরটা আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে দেখেন, এন মসে যদি এরকম হয়, পি মসের ক্ষেত্রে অর অপারেশনটা কিরকম হবে? সিরিজ। এটাকে বলতেছি অর অপারেশন। তাহলে এন্ড অপারেশন কিরকম হবে? উল্টা। একটা মনে রাখলে আর একটা মনে রাখা তেমন কিছুই না। এটা হবে সিরিজ, আর এইটা হবে হচ্ছে প্যারালাল। এইটুকু জিনিস আপনাকে মনে রাখতে হবে। ডিজাইন করতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আমরা সিমস ডিজাইন করতে চাই। এটা হচ্ছে অর অপারেশন। পিমস এর ক্ষেত্রে এটা অর অপারেশন। আমি সাজেস্ট করব পি মসটা আপনার মনে রাখার দরকারই নাই। আপনি সবসময় এন মসটা মনে রাখবেন এবং বলবেন যে পি তে উল্টা। এন মস মনে রাখবো, পি তে উল্টা, শেষ। এবার আমরা একটা ডিজাইন কিভাবে করব সেটা। তো যখনই মনে করেন আপনার হাতে একটা ফাংশন দিয়ে দেবে, ধরেন এইটা আমি ডিজাইন করতে চাই, তো এইটা যখনই ডিজাইন করতে হবে, আমাদেরকে সব সময় বারের নিচে কিছু একটা এইরকম ফরম্যাট লাগবে। সবসময় মনে রাখতে হবে বারের নিচে কিছু একটা এরকম ফরম্যাট লাগবে। কিন্তু এখানে তো বারের নিচে নাই, তাহলে বারের নিচে আনতে হবে। তাহলে আমি মাথার উপরে দুইটা বার দিয়ে দিলাম। কিন্তু আমি বলতেছি মাথার উপরে একটা বার থাকবে এরকম অবস্থায় ডিজাইন করতে হবে। তাহলে আমাকে এটা ডিজাইন করতে হবে কিভাবে? উপরের বারটা লিখে দিলাম, আর নিচেরটা এ বার ডট বি বার। দেখেন, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। এটাকে আরেকটা ভাবেও আপনি করতে পারেন। সেটা কিরকম? আপনি বলতে পারেন যে আমি এইটা ঝামেলা না করে আমি আগে একটা নর গেট ডিজাইন করব, এর আউটপুটে একটা নট লাগাই দিলেই হয়ে গেল। সেটাই তো অর হয়ে গেল না? তাহলে দেখি সেটাই করি। তাহলে আমরা এটা ডিজাইন করি, আউটপুট একটা নট গেট লাগাই দিলে বাই ডিফল্ট সেটা অর হয়ে যাবে। এটা করলেও হবে, আবার এটা করলেও হবে। এবার ডিজাইনটা করব কিভাবে? এখানে দেখেন এ আর বি এর ভিতরে অর অপারেশন, এই বারটা থাকবে কিন্তু ওর দিকে তাকানোর দরকার নেই। এই যেরকম বার থাকবে, ওর দিকে তাকানোর দরকার নেই। তাহলে আমরা দেখবো যে এদের ভিতরে কি রিলেশন।
তাহলে দেখতেছি এ আর বির ভিতরে অর রিলেশন। সবসময় আমি বলতেছি যে যেটা আউটপুট হবে, এই আউটপুটের উপরে থাকবে পুল আপ, আউটপুটের নিচে থাকবে পুল ডাউন। তাহলে আমি আগে পুল ডাউনটা আঁকাই ফেলি। পুল ডাউনে কে থাকে? পুল ডাউনে সবসময় থাকে হচ্ছে এনমস। এ আর বি এর যেহেতু অর অপারেশন, আমি দেখলাম অর অপারেশনে কি হয়, এনমস এর প্যারালাল হয়। তাহলে এ আর বি এর প্যারালাল দিতে হবে। তাহলে আমি প্যারালাল আঁকাই ফেললাম। যেহেতু পুল ডাউন, এখানে একটা গ্রাউন্ড হবে। একটাতে দেব এ আর একটাতে দেব বি। যা আঁকালাম পুল আপে তার উল্টা আঁকায় দিতে হবে, কারণ ওই যে পি মসটা তো আমরা জানি রিলেশন উল্টা হয়, এখানে প্যারালাল হলে এখানে সিরিজ হয়। তাহলে এখানে এ আর বির ভেতরে আমি কি দেব? সিরিজ দিব। এই যে পুল আপ আর পুল ডাউন কানেক্ট করে দিলাম। আর আমরা জানি পুল আপে কি করতে হয়, মাথায় একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। এখন বলেন তো কি গেট তৈরি করলাম আমরা? একটা কিন্তু নর গেট তৈরি করছে, কিন্তু আমাকে তো অর বানাইতে হবে। তার মানে আমরা এই যে আউটপুট যেটা আছে, এখানে একটা নট গেট অ্যাপ্লাই করে দেব। নট গেটটা কিরকম হয় সেটা তো কিছুক্ষণ আগেই আমরা দেখলাম। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, যেটা আসলে এ প্লাস বি নির্দেশ করতেছে। এটা হচ্ছে এ প্লাস বি এর মাথার উপরে বার, আর এটা এ প্লাস বি। এটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে। এবার আমি একটা মানে একটা ফাংশন ডিজাইন করে দেখাই দিই, তাহলে বিষয়টা আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবেন। আমাদের পরিচিত জিনিসই দেখাই, তাহলে ভালো হবে। যেমন ধরেন আমাদের একটা গেট দিলাম, সেই গেট হচ্ছে এ বার প্লাস বি প্লাস এ বি বার। এই গেটটা ডিজাইন করতে হবে, কিন্তু সবসময় বলতেছি আমাকে কি হবে, এরকম ফরম্যাট লাগবে, সবসময় এরকম ফরম্যাট লাগবে। মানে মাথার উপরে একটা বার থাকতে হবে। কেন বুঝতেছেন? হুম। মানে এই গেট বাই ডিফল্ট আসলে বার আকারে আউটপুট দেয়। বারহীন করতে হলে আলাদা একটা নট গেট লাগবে। তো আমি চাচ্ছি সবসময় এই নট গেট যেন না লাগে, এজন্য আমি এই ফরম্যাটে নিলে বাই ডিফল্ট আমার আউটপুট চলে আসবে। এবার খেয়াল হুম। করেন, মাথার উপরে বার যুক্ত লাগবে। আমি চাইলে এখানে বার টার দিয়ে করতে পারতাম, বাট যেহেতু এটা পরিচিত, এই জন্য আমি আর কষ্ট হুম। করতেছি না। আমি এইটাকে একবারে এরকম লিখে দিলাম। বাট অপরিচিত হলে আমরা ক্যালকুলেশন করব। দেখেন এটাকে এরকম লেখা যায়। পরিচিত বলে আমি একবারে লিখলাম, অপরিচিত হলে ওই যে ডাবল বার দিয়ে ক্যালকুলেশন করতাম। আমি ওইটাও দেখাচ্ছি, একটা অপরিচিত জিনিস দিয়ে দেখাবো। তাহলে দেখেন এই যে এটা এক্স নর গেট, হুম। মাথার উপরে একটা বার দিছে, মানে এক্স অরই মিন করতেছে। ফাংশনকে চেঞ্জ করা যাবে না, বার আনতে হবে, কিন্তু ফাংশনকে চেঞ্জ করা যাবে না। এবার এটা ডিজাইন করব। এবার একটু খেয়াল করেন ডিজাইনটা কিভাবে করব। এ আর বির ভিতরে কি এন্ড অপারেশন, হুম। এ বার আর বি বারের ভিতরে এন্ড অপারেশন, আর এই দুইটার ভিতরে একটা অর অপারেশন। তাহলে ডিজাইনটা শুরু করি। আমাদের পুল ডাউন আগে করব, তারপরে পুল আপ। সবসময় এটা খেয়াল রাখবেন যে পুল ডাউন আগে করব, তারপর পুল আপ। আচ্ছা, তাহলে প্রথমে এ আর বির ভিতরে একটা এন্ড অপারেশন করব। এন্ড মানে কিন্তু সিরিজ, এন মসের ক্ষেত্রে এন্ড মানে সিরিজ। বাস, এ আর বি হয়ে গেল। হুম। পি মস মানে এক কথায় আপনার সি মস গুলা অনেক বড় বড় হয় বলে এ বার আর বি বার আলাদাভাবে তৈরি না করলেও চলবে। মানে এক কথায় এ বার তো আর ইনপুট হয় না, এ কে একটা নট গেট দিয়ে এ বার বানাইতে হয়। সেটা আপনি চাইলে আলাদাভাবে না দেখায় এ বার এটা লিখে দিলেও চলবে, যখন সি মস দিয়ে ডিজাইন করতে বলবে।
এমনি গেটের ক্ষেত্রে অবশ্যই এ বার তৈরি করতে হবে নট গেট দিয়ে, বাট এখানে আপনি চাইলে ওইটা না দেখালেও কোনো সমস্যা নাই। তাহলে এ আর বি এন্ড অপারেশন দেখালাম, এ বার আর বি বারের এন্ড অপারেশন দেখাইতে হবে। কিন্তু এরা আবার নিজেদের ভিতরে কি অরে আছে, তার মানে এরা নিজেদের ভিতরে প্যারালালি থাকবে। তাহলে এর সাথে আমি একটা প্যারালাল কানেকশন বানাবো। দেখেন তো পুল ডাউনটা বুঝতে পারছেন কিনা, যার একটা হবে এ বার আর একটা হবে বি বার, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। পুল আপে জাস্ট উল্টা করে দেব, মানে কি এদের ভিতরে সিরিজ হয়েছে, এদের ভিতরে সিরিজ হয়েছে, এদের ভিতরে প্যারালাল। আর এখানে এসে কি হবে, এ আর বির ভিতরে প্যারালাল হবে, এদের ভিতরে প্যারালাল হবে, and এই কানেকশনটা থাকবে সিরিজে। এই যে দেখেন এ বি, এ বার বি বার, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে, আই থিঙ্ক বুঝতে পারছেন জিনিসটা। উপরের পার্টটা ভাইয়া আরেকবার একটু উপরে, যেটা করলাম আর কি। আচ্ছা, দেখেন এখানে এ আর বির ভিতরে কি হয়েছে, হুম, সিরিজ। এটা সিরিজ এখানে এ আর কানেকশন। বির ভিতরে প্যারালাল করে দিলাম, এ আচ্ছা বার আর আচ্ছা, বি বারের ভিতরে সিরিজ, এ বার আর বি বারের এখানেও ভিতরে প্যারালাল। প্যারালাল করে দিলাম। আর এই আচ্ছা কানেকশন আচ্ছা। আর এই কানেকশনের ভিতরে প্যারালাল, ফলে আমরা এই কানেকশন আর এই কানেকশনের ভিতরে সিরিজ করে দিলাম, হুম, জাস্ট বুঝতে অপোজিট। পারছি। এজন্যই বলতেছি একটা মনে রাখবেন আর একটা জাস্ট উল্টাই দেবেন, আর কিছু করা লাগবে না। এবার র্যান্ডম কোন একটা জিনিস, ধরেন আমাকে র্যান্ডম একটা হুম, জিনিস দিল যে এফ সমান এ বার বি প্লাস বি বার সি। এখানে তো কমন বিবার। টমন কোনো কিছু নেওয়া যাবে, এইভাবে ধরেন আছে। তাহলে আমরা কি করব, মাথার উপরে দুইটা বার নেব, কারণ মাথার উপরে একটা বার আমাকে রাখতে হবে। তাহলে ওই যে বারটা রাখতে চাই সেটা রেখে দিলাম, যে নিচের বারটা দিয়ে আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দিব। তাহলে নিচের বারটা যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করি, এরকম আসলো, ডট হুম, হলো, বি বার সির মাথার উপর একটা বার আসলো। বিবার। এদেরকে হুম, আমি দেখতেছি হুম, আবার একটু ভাঙানো যাচ্ছে, ভাঙানো গেলে হুম, ভাঙাই দেই, সমস্যা নাই। এ প্লাস বি বার বিবার ডট থেকে গেল ডট বি বি প্লাস প্লাস সি সি। বার। আমি এখানে স্টপ করতে পারি, আবার যদি মনে করেন একটু ভাঙায় লিখবো সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখি ভাঙায় লাভ হচ্ছে কিনা। এ বি প্লাস বি বার, বি তো বাদ চলে যাচ্ছে, বি বার সি বার, এ বার সি বার না, অনেক বেশি আসতেছে, দরকার নাই। তার মানে এখানে আমি স্টপ দিয়ে দিলাম। এই হচ্ছে অবস্থা। তাহলে এবার কি হচ্ছে দেখেন, এ আর বি বারের ভিতরে অর, বি আর সি বারের ভিতরে অর, তাহলে পুল ডাউন। কামটা করতে হবে এ আর বি, এই দুইটা আবার আসতে হবে। তাহলে এ আর বি বার, এই দুইটার ভিতরে কি বিবার অর অপারেশন, এদের আর মাঝখানে অপারেশন। যেহেতু এন্ড আছে তাহলে আমি সিরিজ দিয়ে দিলাম, কার কার, হুম, বি আর সি বারের ভিতরে। দেখেন এই কন্ডিশন মনে রাখলে কিন্তু আর কোনো ঝামেলার কিছুই নাই। বিবার সি। পুল ডাউন শেষ, হুম, পুল ডাউন শেষ মানে একটা গ্রাউন্ড দিয়ে কাহিনী শেষ প্রোগ্রাম করে শেষ। দেব। এবার পুল আপ, পুল আপ কি হবে, যা আঁকালাম উল্টা। এর উল্টা। এ বার আর বি বারের ভিতর তাহলে এখন কি হবে,
সিরিজ। এই কম্বিনেশন আর এই কম্বিনেশনের ভিতরে সিরিজ হচ্ছে, এখানে এসে তাহলে কি হবে, ওই দুইটা কম্বিনেশনের ভিতরে প্যারালাল হবে। এ বি বার, আর এটা হচ্ছে বি সি বার, এই হচ্ছে আমার আউটপুট। এখন বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন কাজ হচ্ছে, যেই এগুলা আছে বইগুলা থেকে একটু প্র্যাকটিস করেন। মোটামুটি কমন টাইপের জিনিসপত্র একটু প্র্যাকটিস করলে ওকে, খুব বেশি ডিপ আসলে এইগুলা থেকে আসে না, এবং সব কোম্পানিতেও আসে না। একটু আমি বলে দিই যে এই টাইপের জিনিসগুলো বেশিরভাগই, যেগুলো ধরেন বিটিসিএল যদি পরীক্ষা হয় তাহলে ওইগুলো অবশ্যই এটা পড়া খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে গেট থেকে আসার চান্স বেশি। তারপরে আপনার বিভিন্ন গ্যাসের যেগুলা আছে, এখন তো মোটামুটি পেট্রো বাংলার আন্ডারে অনেকগুলো ইয়ে চলে গেছে, তো ওইগুলার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনার যে যমুনা অয়েল, তারপরে আরো কিছু কিছু এই টাইপের কিছু ইয়ে আছে, ওইগুলাতে কিন্তু আমার এই গেট গুলা খুব ইম্পর্টেন্ট। বাট দেখা যায় যে জেনারেশন কোম্পানি, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওইখানে একটু চান্স কম। তবে কোশ্চেন অনেক হইলে আবার আসলেও আসতে পারে। তবে আমি দেখছি যে খুব বেশি ডিপ টাইপের আসলে এখান থেকে কোশ্চেন খুব একটা আসে না। লজিক ডিজাইন আসতে পারে, একটা সিনারিও দিয়ে বললো যে এটা হচ্ছে গেট ডিজাইন করো, অথবা মার্কস দিয়ে হয়তো একটা ইমপ্লিমেন্ট করতে বলতে পারে। সিমসটা আগে খুব আসতো, রিসেন্ট অনেকদিন দেখি নাই, তবে যেহেতু ইম্পর্টেন্ট জিনিস দেখে রাখাটা ভালো। মোটামুটি আসলে যা যা লাগবে আমার কাছে মনে হয়েছে আমার দেখানো শেষ। আমরা আরেকটা ক্লাস একটু মানে নিতে চাচ্ছি, সেখানে আমি জাস্ট একটু দেখাবো যে প্রিভিয়াস ইয়ারে কি কি টাইপ কোশ্চেন আসছে, ওইগুলো একটু সলভ করব। তবে এই লাস্ট যে কয়টা ক্লাস করালাম এইগুলা যদি ভালো করে করেন ইনশাল্লাহ ডিজিটাল সার্কিটে আর প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা। আজকে যা যা করালাম এখানে কি কোনো কোশ্চেন আছে? না, আজকে যা করছি বুঝেছি। ওকে, তাহলে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন। আমি সলভ ক্লাসটা দেখাই দিলাম, মানে দেখাই দিব আর কি আগামী দিন ইনশাল্লাহ। দেন সবগুলো মিলাই প্র্যাকটিস করলে আমার মনে হয় আর সমস্যা থাকার কথা না। এরপরে আপনারা একটু গ্রুপটাতে অ্যাক্টিভ থাকতে পারেন, নিজেদের ভিতরে ডিসকাস করলেন, আমি মাঝে মাঝে একটু দেখে দিব যে ঠিকঠাক আছে কিনা, বা আপনাদের সলিউশন গুলো ঠিক হচ্ছে কিনা, বা একটু প্রবলেম থাকলে শেয়ার করলেন, ওইটা আমি দেখলাম, যদি পারি আর চেষ্টা করলাম এই করার। আর ভাইয়া 9 তারিখে না, 8 তারিখে কি ওইটা শুরু করবেন, পাওয়ার হ্যাঁ, সিস্টেমটা? আমি প্ল্যান করতেছি আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ শুরু হবে। আর এমনি ওইটাতে আপডেট আমি আমি, হচ্ছে অ্যাড হয়েছি অলরেডি। আচ্ছা আমি ওখানে ওই গ্রুপে আপডেট দিয়ে দেবো, এখান থেকে আপডেট নিয়ে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমি হচ্ছে ভিডিওগুলো সব একসাথে করে দেন আপলোড করে দিচ্ছি। ওকে।